সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাত্রলীগের খুব জনপ্রিয় মুখের যে তালিকা করি, খুব বড় একটা তালিকা হবে না সেটা। যেমন সিদ্দিকীর নাজমুল আলম, চট্টগ্রামের নুরুল আজম রনি, আমাদের আজকের অতিথি গোলাম রাব্বানী, সাদ্দাম হোসেন, এই তালিকায় এই চারজনকে রাখতেই হবে। রাব্বানী, আপনি প্রথমবার আমাদের এখানে অতিথি, খুব ভালো লাগছে। আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ হুজুর ভাই। আমি প্রথমবার আসলেও আপনার টক শো বা আপনার কার্যক্রম নিয়মিত দেখি, এবং সবচেয়ে ভালো লাগার একটা বিষয় একটু আমি সবার উদ্দেশ্যে শেয়ার করি যে আপনি যে তৃণমূল পর্যায়ের আমাদের এই সময় নেতা কর্মীদের খুঁজে খুঁজে বের করে তাদের সমস্যাগুলা নিয়ে আপডেট দেন, সমস্যা সমাধান করেন। আজকে দেখছিলাম আপনি সৌদি আরবের একজন মানুষ যাকে আওয়ামী লীগের প্রোগ্রাম নিয়ে সে পোস্ট করার কারণে তাকে মানে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু আমি আপনাকে ফোন করেছিলাম এবং আপনি সেটা সমাধানও করে দিয়েছেন। তো এই কাজগুলো আসলে আমাদের, আমরা কি বলবো যে কৃতজ্ঞ এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই কাজগুলো রাব্বানী আপনিও করেন কিন্তু, এবং এই কাজগুলোর অভিজ্ঞতা এমন, আসলে আমরা তো একটু কানেক্ট করে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে, সমাধান চলে আসে রাইট, কিন্তু। আরে আমরা একটা সেতু বন্ধন হিসেবে কাজ করি বা করার চেষ্টা করি। হ্যাঁ, এবং মানুষের চাহিদাগুলা খুব ছোট ছোট চাহিদা সেটা। যেমন আজকে একজন মানে আর্মিতে চাকরি করতেন একটা ছেলে, এই 5 আগস্টের পরে তার চাকরি চলে গেছে, তার মিসেস ছাত্রলীগের নেত্রী, এই কারণে এই খুবই বাজে অবস্থা বেচারা। তার মিসেস এখন প্রেগনেন্ট, ডাক্তারের কাছে যাওয়ার মতো অবস্থা নাই, লিখতেই কিন্তু অনেকে রেসপন্স করেছে। খুব ছোট ছোট ডিমান্ড, অনেক মানুষ আছে কিন্তু। আচ্ছা রব্বানী, আপনি হচ্ছেন সর্বশেষ ছাত্রলীগের ডাকসুর জিএস ছিলেন আপনি, এবং আপনি খুব কম দিন কিন্তু ছাত্রলীগের পদে বা এই পরিস্থিতিগুলা এনজয় করেছেন। এটা খুব কষ্ট পেয়েছেন আপনি। সেই কষ্টের অভিজ্ঞতা শেষে আপনি ভিকটিম হয়েছেন কিন্তু। দিনটা খুব কম ছিল আপনার, কিন্তু ভিকটিম হয়েছেন, খুব বড় ধরনের ভিকটিম হয়েছেন। এবং 5 আগস্টের পরে তো ছবি ভাইরাল হয়েছিল, আপনি আহত অথবা খুব গুরুতর ছবি ভাইরাল হয়েছিল, সেটাও কিন্তু অনেক কষ্ট দিয়েছে। ওই ঘটনাটা একটু নিয়ে আলাপ করি প্রথম। ওই ঘটনাটা কি ছিল? না, এটা বেসিক্যালি 5ই আগস্টে আমরা তো আসলে কোনো আইডিয়া ছিল না, হঠাৎ করে অল অন সাডেন এরকম একটা ইস্যু হয়েছে। তো প্রথমে আমার যে বাসা সেখানে আমার পাশে আমার একটা অফিস ছিল, এখানে আমি বসতাম আর কি। যদি আমার নিজস্ব না, আমি এখানে বসতাম, আমাদের একটা সামাজিক সংগঠন ছিল টিম পজিটিভ বাংলাদেশ। ওখানে বেসিক্যালি অ্যাটাক হয় এবং ওটা পুরোপুরি একেবারে ভেঙে ভেঙে চুরে লুটপাট করা হয়। এরপরেই চেষ্টা ছিল যে আমাকে পার্সোনালি অ্যাটাক করার। তো যেটা ছড়িয়েছে ওটা আসলে আমার ছবি ছিল না, কিন্তু ওরা সর্বচেষ্টা করেছে, এসেছিল। কিন্তু আমি যেখানে থাকি সেই জায়গাটা, কারণ আমি যে এখন প্রায় 8 বছর 9 বছর, এখন কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত বা কোনো ধরনের কোনো শত্রুতা সমস্যা কথা ছিল না। সুতরাং যারা এখানে বসবাস করে বা আশেপাশে যারা মানুষ আছে তাদের প্রতিরোধের কারণেই আসলে ওই জায়গা থেকে ওই আক্রান্ত হওয়া থেকে আমি সার্ভাইভ করতে পারি। আমি সবার উদ্দেশ্যে এই পরবর্তী একদিনের মধ্যেই, কারণ আমি তখন সবার সাথে প্রায় ডিসকানেক্ট ছিলাম ওই পরিস্থিতিতে, আবার সবাইকে আপডেট জানিয়ে দিয়েছি আসলে যে ওটা কিভাবে ছড়িয়েছে বা কারা ছড়িয়েছে এ সম্পর্কে আমার আইডিয়া ছিল না। আমি পরের দিন সবাইকে আপডেট জানিয়েছি যে না, এটা আমার সাথে ছিল না। বাট আমি হাজার হাজার অনেক রেসপন্স পেয়েছি, ভালোবাসা পেয়েছি। ছাত্রলীগের নেতৃত্বের পরে পরে করোনার সময় আপনি একটা মানবিক উদ্যোগ মানুষ হিসাবে আপনার কার্যক্রমগুলো আমরা দেখেছি খুব বেশি। এখন এই 5 এর মাঝে একটা চাকরিও করেছেন আপনি, চাকরির সুযোগও কিন্তু আপনার মানবিক কাজগুলো আপনি করার সুযোগ পেয়েছিলেন। এখন এই মুহূর্তে আপনি কোন ভূমিকাটা মিস করেন আপনি সবচেয়ে বেশি? আমি আমি আমার পথ পদবি যাই হোক, আমি যেহেতু একদম প্রান্তিক পর্যায় থেকে যদি বলি যে আমার জায়গা থেকে আমি সেই হলের কর্মী হিসেবে রাজনীতি করে করে আজকে প্রায় 1.5 যুগের বেশি সময় এই পথ চলা এখনো চলছে, কন্টিনিউ হচ্ছে। তো আমি ধাপে ধাপে উঠে আসছি, তৃণমূলের সাথে মিশেছি,
সেটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে যারা তৃণমূল কর্মী আছে তারা বলেন, বা সারা বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীর সঙ্গে আমার একটা ওতপ্রোত সম্পৃক্ততা ছিল বা আছে। এটাকে আমি নিজেকে একজন তৃণমূল কর্মী, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবেই বা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিতি ভালোবাসি, একজন সাবেক কর্মী হিসেবে। আর ছাত্রলীগ কখনো সাবেক হয় না, এটা সবসময় বলি। তো এই সময় যেটা আমি মিস করছি যে, কারণ আওয়ামী লীগের যদি ইতিহাস দেখেন, একদম জন্মলগ্ন থেকে আজ অব্দি যত সংকট এসছে সবসময় তৃণমূল হাল ধরেছে। দে আর অলওয়েজ বিন দ্য ব্যাকবোন অফ দিস অর্গানাইজেশন। তো সেই জায়গা থেকে আমি এটা মিস করছি যে এই দুঃসময় যদি একদম এই প্রান্তিক পর্যায়ের বা তৃণমূলের মানুষগুলোর পাশে থেকে কাজ করতে পারতেন সরাসরি, সেটা বেশি মিস করছি। যেটা যে কোনো সংকটে আমার সময় অ্যাটলিস্ট যেগুলো আমি পেয়েছি, সেই সময় আমি একদম বাড়িতে গিয়ে বা একদম সরাসরি নিজে ফেস করে মুভ করে আমি এগুলো ফেস করেছি। সেটা করতে পারলে ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে এখন এই পরিস্থিতির কারণে আমরা যে একটু কৌশলগত কারণে একটু বলতে পারেন একজন আত্মগোপনই আছি, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, লিগাল অ্যান্ড ফান্ড সাপোর্ট। সেই গ্রুপের মাধ্যমে এখন পর্যন্ত আমার কাছে যে ডেটা আছে, আপনার 2000-এর উপরে আমাদের তৃণমূলের নেতা কর্মী তারা ছোট বড় মানে যে অ্যামাউন্ট হেল্প বা সাপোর্ট পেয়েছে, কন্টিনিউ হচ্ছে, এখনো চলতেছে। আমাদের দলীয় যে আদর্শিক ভাই বোনেরা তারাই সাপোর্ট দিচ্ছে, সঙ্গে আছে। এবং এ পর্যন্ত প্রায় ধরেন 150-র মতো কেস আমরা ডিল করেছি আমাদের এই লিগাল গ্রুপের মাধ্যমে। তার মধ্যে 85% জামিন হয়েছে এবং বাকিদের চেষ্টা চলছে। আমরা কোর্টে যারা জেলে আছে তাদের খোঁজ খবর নিচ্ছি, তাদের পিসিতে একটা সাপোর্ট দেয়া। অর্থাৎ আমাদের যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে, আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা নেটওয়ার্ক ভাই বোনদেরকে হেল্প করার, সাপোর্ট করার এই চেষ্টাটা আমার অব্যাহত আছে। এর পাশাপাশি অনলাইনে সার্বক্ষণিক প্রতিদিন আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 15 থেকে 20 জন নেতাকর্মী আমাদের দলীয় পাওয়া যাবে, আরো বেশি কথা বলার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। এবং বিভিন্ন যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ গুলো আছে, উপজেলা এবং জেলা পর্যায়ে বিভিন্ন নামে আমি সেইগুলোতে অ্যাটেন্ড করি, তাদের কথা শুনি, তাদের সমস্যাগুলো কি, এবং সেই বিষয়গুলো যেগুলো আমি আউটকামটা পাই সেটা আমি আবার আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে জানানোর চেষ্টা করি। তাদেরকে অর্থাৎ তৃণমূলের সাথে আমাদের দলীয় হাইকমান্ডের যেটা সেতু বন্ধন করে দেয়া, সেই কাজটা আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে কতটুকু ভালোভাবে এফেক্টিভলি করা যায়। এই দুঃসময়ে আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি হ্যাপি এবং কন্টেন্টেড যে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে পারছি এবং চেষ্টা করছি, এবং এই চেষ্টাটা আরো অব্যাহত থাকবে এবং আরো বড় পরিসরে করার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ডাকসু জিএস, আপনি তখন ডাকসুর ভিপি কে নূর গণভবনে নিয়ে গিয়েছিলেন। সেই ভিপি নূর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করেছিলেন, বলেছিলেন তার মায়ের মতো, মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই। হ্যাঁ, মায়ের মতো আর কি। সেই ভিপি নূরের আজকের উচ্চারণ গুলা যখন শুনেন, কি মনে হয় তোমার? ভাই এখানে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, এটা হচ্ছে যে নূরকে আমি গণখবরে নিয়ে যাই নাই, আর নিয়ে যাওয়ার কোনো কারণও নাই। এটা হচ্ছে বেসিক্যালি নেত্রীর ডিজায়ার ছিল। তিনি বলেছিলেন যে এই দীর্ঘদিন পর ডাকসু হয়েছে, এই ডাকসুতে কেন্দ্রীয় ডাকসু এবং হল সংসদে টপ টু বটম যারা যারা নির্বাচিত হয়েছে সবাইকে তিনি গণভবনে চায়ের দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ দিয়েছিলেন। অল একেবারে যারা আছে সেই প্রেক্ষাপটে নূর গিয়েছিল, আপনার সার্জিস গিয়েছিল, বা যারা হয়েছে সবাই গিয়েছে। এখানে পার্সন কোন ইয়া না, সবাইকে বলেছেন যে সবাইকে নিয়ে আসতে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে তাদেরকে নিয়ে গিয়েছিল সেই নেত্রীর ইচ্ছার প্রেক্ষিতে। যে নেত্রী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তিনি চেয়েছেন তিনি ডাকসুর আজীবন সদস্য, এই জন্য নিয়ে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে নূর যেটা করেছে এটা আসলে ধরনের কপটচারিতা, ছলনা বা যেটাই বলি সে। আর ও তো বেসিক্যালি আপনার আমি যখন কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা সম্পাদক ছিলাম, ওই সময় নূর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের উপ মানব সম্পদ সম্পাদক ছিলেন। হ্যাঁ, ছাত্রলীগ কর্মী ছিলেন, একদিন সরাসরি ছাত্রলীগের সাথে কাজ করেছে। তো সে পরে কোটা আন্দোলনের একটা প্রেক্ষাপট আসছে, সেখানে সে যুক্ত হয়ে পরিস্থিতি বা নিজেকে বলে এই ঠিক 24-এ যেমন বাই চান্স নেতা, ঠিক তেমনি ভাবে 18-তে এই বাই চান্স মানে নেতা হিসেবে সে আবির্ভূত। সে যেটাকে বলে সরাসরি পোল্টি মারা, যে পোল্টি মেরে সে এখন আজকের তার যে উচ্চারণ গুলো, তার যে কর্মকাণ্ড গুলো,
বা সেটা আসলে খুবই দুঃখজনক, অনভিপ্রেত। মানে সে তখন শুরু থেকে তার যে আদর্শিক যে ভিত্তি, সেই ভিত্তিটা দুর্বল ছিল এবং সে সুযোগ সন্ধানে ছিল, সেটুকু নির্দ্বিধায় বলা যায়। এবং তার এই সুযোগ সন্ধানের চরিত্রটা কিন্তু এখন কম বেশি সবাই দেখছে বা বুঝতেও পারছে। যখন যেদিকে যে সুযোগ হয়েছে, যখন মোসাদের সঙ্গে বসতে হয় মোসাদের সঙ্গে বসেছে, মানে যখন যেখানে তার সুযোগ এসছে, সে কোনো নির্দিষ্ট আদর্শের প্রতি তার কমিটমেন্ট ছিল না। এটুকু আমার অবজারভেশন। ঝোঁক বুঝে কোপ মারা পাবলিক আছে। আপনার সময়ে বা আগে পরে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবিরের অনুপ্রবেশের বড় ধরনের অভিযোগ ছিল, পরে সেটা প্রমাণ হয়েছে। এবারে আপনার আত্মপক্ষটা কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে ভাই, আমার সময় আপনি শুনতে বলছি আমি খুব কম সময় ছিলাম, 1 বছর 2 মাস বা 14 মাস। আমার 14 মাসে যে খুব অল্প কয়েকটা কমিটি হয়েছে, তো যে কটা কমিটি হচ্ছে সেই কমিটির কেন্দ্রীয় কমিটি সহ আহ একজন, নট এ সিঙ্গেল, ছাত্র শিবির করেছে বা করে এবং কেউ পদ পেয়েছে এমন কথা মানে আমি একাধিকবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছি যে কিন্তু সুনির্দিষ্ট ভাবে কারো নাম বলতে পারে যে সে আমার সময় কোনো পদ পেয়েছিল, আমার দায়িত্বকালীন সময়। হোপফুলি সে বলতে পারবে না, আমি নিজেও পাইনি। আগে পরে বিভিন্ন সময় হয়েছে, এসছে। এবং এই রিসেন্ট টাইমে আপনার যেমন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি তো পদ ছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আমার সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের একটা উপসম্পাদক পদ ছিল এবং হলের একটা উপসম্পাদক পদ ছিল, সম্ভবত উপসম্পাদক বা সহ সম্পাদক হবে। এবং সাদিক কায়াম তার পদ না থাকলেও সে হচ্ছে আপনার ইয়ে করতো, পড়াত ছিল জিএস পদ ছিল। আর সাদিক কায়াম ও ছাত্রদের সঙ্গে মিলেমিশে থেকে ভাও দিয়ে থেকে কাজ, যেটাকে বল সম্পৃক্তি থেকে নৌকার পক্ষে স্লোগানও দিয়েছে, ভোট চেয়েছে, এই কাজগুলো করেছে, ডিসগাইজ করেছে, ছদ্মবেশী ধারণ করেছে। এখন একটা কথা আমি আগেও বলেছি, আসলে মুখগুলো চেনা চেনা, মনগুলো চেনা নয়, ভুল মুখ ভালোবেসে বোকা বলো কেনা হয়। এই দায়টা আমাদের স্বীকার করে নিতেই হবে। সেটা আমি নেই বা আমার আগে বা পরে যারা ছিল, সে অনেকেই বিভ্রান্ত হয়েছে তাদের ছল কূটকৌশলের কারণে, তাদের এই যেটাকে তারা কৌশল বলছে, সেটাকে আমরা বলি মুনাফিকি বা প্রতারণা বা ছদ্মবেশ ধারণ। সে কারণে আরো বেশি সচেতন হয়ে তাদের পারিবারিক বা ব্যাকগ্রাউন্ড প্লাস এগুলো খোঁজ খবর নিয়ে, লোকাল এরিয়া খোঁজ খবর নিয়ে পদ দেওয়া উচিত ছিল। যেটা যে সমস্যাটা হয়েছে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আপনার যারা রাজনীতি করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে মোটামুটি 2-3 বছর রাজনীতি করেই দেখা যায় হল পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্যান্য ইউনিট যে কষ্ট করে একদম জেলা উপজেলায় বা প্রান্তিক পর্যায়ে থেকে সবকিছু মেপে ঝুঁকে একটা একটা ট্রানজিশন পিরিয়ড বিভিন্ন ক্রাইটেরিয়া মাঝখানে, সেই জায়গাটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্র্যাকটিসটা আমাদের অভাব ছিল। এই দায়টা আসলে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ব্যক্তিগতভাবে আমি বলি, আমার জায়গা থেকে আমার হাত দিয়ে ছাত্র শিবির করেছে পরবর্তী বা ছাত্র দল, এরকম কোনো কেউ কেন্দ্রীয় কমিটি দিয়েছি বা অন্য যে কোনো কমিটি সেটা আসেনি বা আমার চোখে পড়ে। বাট এই দায় আমি নিব, কারণ আমরা যেহেতু ছাত্রলীগের পার্ট ছিলাম, এখনো আছি। ছাত্র যার মাধ্যমে হয়েছে ভাই, সেই কৌশল বা যেটাই হোক, তারা সেখানে থাকার কারণে, হলগুলোতে থাকার কারণে খুব সহজে ডাকসুর নেতৃত্বে এবার যেতে পেরেছে, তাকে মনে হয়। সেখানে ভাই আরো কিছু বিষয় আছে। দেখেন ওদের যে কৌশলগুলো, আপনি শিবির আজকে 5ই আগস্টের পরে তো প্রায় 1.5 বছর বেশি হয়ে গেল, 16 বছর হয়ে গেছে। এখানে এখন পর্যন্ত ওদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া কোনো পদ কিন্তু ঘোষণা করে নাই। হলের কোনো পদ এখনো প্রকাশ করা হয়নি। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই বিগত 16 বছরে যত কমিটি করেছে বা যত কোথাও কিন্তু কোনো পদ বা কোনো কিছু প্রকাশ করা হয়নি। সুতরাং কে দেখা যায় যে শিবির করছে তার বাবা বা মা বা পরিবারের কেউ, তারাও জামাতের সঙ্গে সম্পৃক্ত, তারাও প্রকাশ করেন নাই বা তাদের কমিটি গুলো এইভাবেই হয়ে আসছে। একটা সিলসিলায় ওরা এই কৌশল আয়ত্ত করেছে বা রপ্ত করেছে সুকৌশলে। তো সেখানে থেকে তারা যদি নিজে থেকে না বলে বা দেখা যায় মানে যে দীর্ঘদিন প্রেক্ষাপট, এই প্র্যাকটিসটা আমাদের তো কখনো বা ছাত্রলীগের কোনোদিন ছিল না। কোনোদিন বলতে পারবো না যে তারা কোনো প্রেক্ষাপটে অন্য জায়গায় গিয়ে আপনার ঘাঁটি করেন। তো সেই থেকে সুনির্দিষ্ট সাংগঠনিক ক্রাইটেরিয়া যেটা বললাম, ভেরিফিকেশন করা, এগুলো ছাড়া বের করা দুঃসাধ্য বা কষ্টকর। এখন যে কথা, যে ঠেকছি যেথায় শিখছি সেথায়, এই যে আমরা ঠেকছি বা এই ঠেকা থেকে শিখে অনাগত আগামীতে যেন এই জায়গাগুলো আর সমস্যাগুলো না হয়, সেই জায়গাতে আমরা কাজ করছি, চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামীতে এই ধরনের সমস্যা গুলো ফেস করবো না। এই দুঃসময়ে নিজেদের কষ্টের মধ্য দিয়ে আমরা শিখছি এবং সেটাকে আমরা ওভারকাম করবো ইনশাল্লাহ। ডাকসু নির্বাচনের পর ছাত্র দল বা বিএনপি লোকজন বলার চেষ্টা করেছে ছাত্রলীগ
নাকি শিবিরকে ভোট দিয়েছে। যেখানে যারা ক্যাম্পাসে যেতে পারে না, তাদের নিজেকে প্রকাশ করতে পারে না, এটা কি বাস্তব ছিল এই অবস্থাটা? যদি আমার অবজারভেশন হচ্ছে এখানে কিছু সাইকোলজি কাজ করে জুনিয়র পর্যায়ে, যেটা হচ্ছে যে দেখান যে 5ই আগস্টের পর থেকে যত মামলা হামলা হয়েছে, যত নির্যাতন নিপীড়ন হয়েছে, বাড়িঘর লুটপাট ধ্বংস মানে দখলবাজি সমস্ত ধরনের সরাসরি আমাদের দলীয় নেতা কর্মীরা, ছাত্রলীগ যারা করে তারা বা তাদের পরিবার বা তাদের সারাউন্ডিংসটা যারা এফেক্টেড হয়েছে, ভিক্টিমাইজড হয়েছে, তারা 90% প্লাস ক্ষেত্রে হয়েছে বিএনপি দল, যুবদল বা এই সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা সরাসরি হয়েছে। তো এখানেও ক্ষেত্রে কিন্তু শিবির বলেন জামাত বলেন তারা হচ্ছে সরাসরি ফেস করে বা সরাসরি এসে কিন্তু এই জায়গাগুলায় আপনার মানে ভিলেনের রোলটা প্লে করে নাই, তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, ব্যাকএন্ডে কাজ করেছে। এই জায়গা থেকে যারা সরাসরি আপনার একদম জুনিয়র পর্যায়ের নেতা কর্মীরা আছেন, তাদের মধ্যে এটা হতে মানে এই বোধটা আসাটা অস্বাভাবিক না যে ঠিক আছে এখানে যদি ছাত্র দল আসে তাহলে কিন্তু নিপীড়নটা বা তাদের যে স্টিম রোলারটা অত্যাচারের সেটা আরো বেশি হবে, সিভিয়ার হবে। এই জায়গার একটা থিঙ্কিং থাকতে পারে। তবে বাস্তবতা হচ্ছে কি যে আমাদের সময় যখন ছাত্র দল আসছে ভোটের রাজনীতিতে, তারা কিন্তু সব পুরো প্যানেল দিয়ে নির্বাচন করেছিল। তো আমাদের 11,000, 12,000, 13,000, 14,000, 15,000 ভোটের বিপরীতে তাদের ভোট ছিল 200, 250, 300, 500 কিন্তু অতিক্রম করে নাই। এটাই হলো বাস্তবতা। এখানে কিন্তু কোন সম্পূর্ণ ফ্রি ফেয়ার ইলেকশনে ছাত্র দলের ভোট ছিল 200, 250 করে, হ্যাঁ 300 করে, 400 করে, 500 করে, হাজার কোনোটা ক্রস করার সুযোগ হয়নি। সেখানে আসলে তারা আসলে শিক্ষার্থীর সাথে কানেক্ট হতে পারে নাই কিছুদিন ধরে তাদের এজেন্ডার মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে। সেখানে কৌশলে হোক যেভাবে হোক সামহাও স্টুডেন্টদের একটা জেনারেল স্টুডেন্টদের পালস বুঝে হোক বা আমাদের ছাত্রলীগ না থাকলে আসলে বলা না যে বান্দরবনে হরিণ রাজা, বান্দরবনে যেহেতু বাঘ সিংহ নাই তাহলে হরিণ আছে, হরিণই সেখানে রাজা হবে, এরকম একটা বিষয়। ছাত্রলীগের অনুপস্থিতিতে এবং ছাত্র দলের বা তাদের যে রাজনৈতিক যে আহ সক্রিয়তা বা তাদের সঠিক সিদ্ধান্ত বা শিক্ষার্থীদের ডিসকানেক্ট হওয়ার কারণে শিবির এই সুযোগটা পেয়েছে। তারা সেটা জেনারেল স্টুডেন্টদের কিছু এজেন্ডাকে তাদের এজেন্ডাতে অন্তর্ভুক্ত করে কিছু কার্যক্রম করে তারা সেই ভোটের মাঠটা দখল করে নিয়েছিল। এটা আমার অবজারভেশন। সেখানে আসলে আর যেটা বললাম যে ওই বিষয়টা কাজ করেছে, অন্যায় নিপীড়নের যে মামলা হামলার বিষয়গুলো কাজ করেছে, এটা এক্সপেক্ট এখানেও হয়েছে। ইনফ্যাক্ট জাতীয় নির্বাচনে যদি আমাদের দলের নেতাকর্মীরা যায় সেখানে এটা একটা এক্সপেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বিএনপি কাজটা করেছে, এটা তো অস্বীকার করা যাবে। এখানে অনেকে লিখছেন একটা কথা যেটা সবসময় বলা হয়, যেটা বা অনেকে যে হাইব্রিড ছাত্রলীগ বা কমিটি বাণিজ্য, এই বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্যটা কি? কমিটি বাণিজ্যের বিষয়ে আমি আগে একাধিকবার বলেছি। আমি যখন দায়িত্ব নিলাম প্রথম দিন একটা কথা বলেছিলাম, বাংলাদেশ ছাত্রলীগের কোন পর্যায়ে, এই ভিডিওটা এখনো অনেক অনলাইনে আছে, কিন্তু আমার হাত দিয়ে আমার মাধ্যমে কোনো একটা লেন বা দেন হবে না, এই সুযোগ নেই। এবং ইনফ্যাক্ট যারা আমার সঙ্গে রাজনীতি করেছে তারা বলতে পারবে যে কোনো কমিটি নিয়ে আর্থিক লেনদেনের বিষয়ে আমার সঙ্গে কথা বলবে বা আমার রেফারেন্স দিয়ে সেই দুঃসাহসটা কারো ছিল না, তাই সুযোগটা আমি দেইনি, এই স্পেসটা আমি দেই নাই। কমিটি হয়েছে, আল্লাহর মতে কোনো কমিটিতেই 1 টাকা আমার হাত দিয়ে লেনদেন হয় নাই। এটাকে আমি অপছন্দ না, আমি ঘৃণা করি। একদম সরাসরি বলছি, এই চ্যালেঞ্জটাও আমি দিয়েছি। যদি কেউ বলতে পারে যে কেন্দ্রীয় ছাত্রলীগের বা আমার সময় কোনো কমিটি কোনো লেনদেন হয়েছে কোথাও, তাহলে আমি যে কোনো ধরনের শাস্তি বা আপনার রাজনীতি ছেড়ে দিব সোজা কথা। কারণ আমি এটা করি না বা এটাকে আমি ঘৃণা করি মন থেকে, এটা করিনি। তাহলে আর আমাকে আপনি যেটা বললেন যে পদ ছাড়ার পরে চাকরি করতে হতো না, হ্যাঁ তাহলে ছাত্রলীগের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ছিল বা ডাকসু জিএস ছিল, তাকে আপনার আর্থিক সংকটের কারণে বিয়ের অনুষ্ঠানটা না করে থাকতে হতো না। আমি কিন্তু বিয়ের অনুষ্ঠানটা করতে পারিনি, এটা পারিভাবে আপনি নিজের মানুষ, সেজন্য আমি বললাম যে মানুষ তো বিয়ে জীবনে একবারই করে, আমার কিন্তু বিয়ে কোনো অনুষ্ঠান হয় না, এবং সেটা হয় না এমন না যে শখ করে হয় না, এটা আমার ওই সময় অবস্থা ছিল না। সুতরাং যদি বলো যে আমি আমার নীতির কাছে আদর্শ কখনো বিক্রি করি নাই, কোনোদিন করবো না, করার ইচ্ছাও নাই। এটা আমার কাছে আমার কমিটমেন্ট। কারণ আমি যার কাছে রাজনীতি শিখেছি, আমার মরহুম মাতামহ আমার নানা, তিনি আমাদের উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তাকে দেখেছি তিনি নিজের তার পৈতৃক সম্পত্তি, একমাত্র সন্তান ছিলেন, হ্যাঁ অনেক জায়গা সম্পত্তি ছিল, সেই জায়গা সম্পত্তি বিক্রি করে তিনি চেয়ারম্যান ইলেকশন করতেন, তিনি উপজেলা জেলা রাজনীতি করতেন। তো
তো দিয়ে রাজনীতি করার যে ধরন সেটা আমরা শিখেছি। আমি যেমন বললাম যে কাজ করেছি, আমার যে বেতন পেয়েছি সেই বেতনের অর্ধেকের যে বেশি অংশ কিন্তু আমি এই সামাজিক কাজে টি পজিটিভ বাংলাদেশ দিয়ে আমি সেটা কাজ করেছি, সেটা কিন্তু নেত্রীর পক্ষ থেকে। আমি যখন যেখানে সুযোগ পেয়েছি যে আমার আমার দলের এবং নেত্রীর যে ব্র্যান্ডিংটা কিভাবে করা যায় পজিটিভলি সেটা করার চেষ্টা করেছি। আমার কাজের মাধ্যমে 5 লাখ লোক উপকৃত হয়েছে। এই 5 লাখ ভোট কিন্তু আওয়ামী লীগের পক্ষে, বা এই 5 লাখ কৃতজ্ঞতা বলতে আওয়ামী লীগের পক্ষেই আসছে। তো আমি আমার জায়গায় যে কাজগুলো করেছি আমি বলবো যে নেত্রীর কাছে, বিবির কাছে আমি পরিষ্কার আমার জায়গাটা থেকে। কিন্তু আপনি ইন জেনারেল যদি বলেন, অবশ্যই সেই জায়গাগুলো, সেই ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো জানি। যদি উপর দিকে থুতু ফেললে নিজের দিকে যায়, তাহলে আমি তো এখন সংগঠনের একটা পার্ট। সেখানে যদি আমি সুনির্দিষ্ট ভাবে কারোর নাম ধরে আমি যদি বলতে চাই না, কিন্তু এটা অবাস্তব না মানে, এবং বা এই অভিযোগটা অমূলক নয়। বিভিন্ন উপজেলা কমিটি করতে গিয়ে, জেলা কমিটি করতে গিয়ে, বা বিভিন্ন কমিটি করতে গিয়ে দলের অনেক সংগঠনকে নিলামে তোলা হয়েছে। এটা হয়েছে, যার ফল কিন্তু আমরা এখন ভোগ করছি। কারণ যে একটা অ্যামাউন্ট দিয়ে নেতা হবে, সে চাইবে তার জুনিয়রের কাছ থেকে, ঠিক যেমনি ভাবে ধরেন একটা অ্যামাউন্ট দিয়ে সে এসপি হয়েছে, ডিসি হয়েছে, সে চাইবে সে আর অ্যামাউন্ট দিয়ে ওসি বানাতে, অ্যামাউন্ট দিয়ে তার নিজের সেম ধারণা সংগঠনের সেম প্রশাসনের যে ধারণা চলে, এখানেও সেম ভাবেই উপরে টাকা দিলে সেই টাকাটা তুলতে কিন্তু নিচে টাকা খরচ করতে, মানে নিচে থেকে টাকা তোলার জন্য চাপ দিতে হয়, বিভিন্ন অনৈতিক কাজ করতে হয়। জেলা নেতা হয়েছে টাকা দিয়ে, সেখানে বিভিন্ন উপজেলাতে তার টাকা নিতে হয়, এবং তখন আর নৈতিক ভিত্তিতে থাকে না। তখন এখন একটা ছেলের কাছ থেকে আপনি, ফর এক্সাম্পল আমি যদি কয়েকটা জেলার নাম বলি, একদম যেগুলো আপনি ধরেন মোটা দাগে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যদি আমি বলি, এসব জায়গা থেকে বড় অ্যামাউন্টের লেনদেন গুলো হয়েছে। তখন এখন এগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা শহরের আশেপাশে, কিন্তু এখন ওইখানকার নেতাদের যারা যারা এই অ্যামাউন্টটা দিয়েছে তাদের কাছে এই দুঃসময় এসে নেতারা কিন্তু ওই সৎ সাহসটা পাচ্ছে না, নৈতিক মানে অধিকারটা খাটাতে পারছে না। এই তুমি এই কাজটা করো, এইভাবে করো। কারণ আগে থেকে ধরা তার কাছে মানসিকভাবে দুর্বল, তার কাছ থেকে টাকা নিয়েছে, তার কাছ থেকে একটা অনৈতিক সুবিধা নিয়েছে। ফলে আমাদের প্রত্যাশিত যে আন্দোলনটা তৃণমূল থেকে ওঠার কথা, সেটা আহ অনেকাংশে উঠলো, যেটা আমরা এক্সপেক্ট করি ওই লেভেলে যাচ্ছে না। অন্যতম মানে মূল কারণ হচ্ছে এইটা, এই যে লেন এবং দেনের যে সম্পর্কটা ছিল, সেই জায়গা থেকে নৈতিক ভিত্তিটা দুর্বল হয়ে গেছে। এটা অস্বীকার করবো না, এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ছাত্রলীগে বহুদিন ধরে মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, গোপালগঞ্জ নানা এক প্রভাব বলয় কাজ করত। আপনি সেগুলো কেমন ফিল করেছেন আপনার সময়টা? অবশ্যই সেটা দীর্ঘদিন যাবত সেই একটা বলয় ছিল, এবং তবে একটা বিষয় আপনার শেয়ার করতে হবে যে আসলে ছাত্রলীগের ক্ষেত্রে যদি আপনি ওইভাবে দেখেন যে লাস্ট যে কমিটিটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা, আমি বেশি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের একদম নিউক্লিয়াস যদি বলি আমরা আমাদের সংগঠনের, সেখানে আপনার যে দুজন দায়িত্ব পেয়েছিলেন, একজনের বাড়ি কুমিল্লা আর একজনের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, একই রিজনের পাশাপাশি জেলায় পড়েছে, একই সাইডে পড়ে গেছে। এইটার কুফল যদি বলি আমি, বা মানে আমাদের একটা সাংগঠনিক দুর্বলতা বা সিদ্ধান্তে নেওয়ার যে অদক্ষতা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, এবং সেটা কিন্তু মাঠেও রাজনীতিতেও সেটার প্রতিফলন ঘটেছে। কারণ আলটিমেটলি দুঃসময় বৃহত্তর বরিশাল বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চল বলেন, যেটাকে আপনি যে বলছেন শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, এই অঞ্চল নিয়ে, গোপালগঞ্জ নিয়ে, এই জায়গাগুলোতে কিন্তু একটা হাব, এটা একটা সূতিকাগার যদি বলেন, যে এখানকার স্টুডেন্টদের যে রেশিও রাজনীতি করা, সেটা অন্য এলাকার তুলনায় অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি। এবং দুঃসময়ের দায়িত্ব নিয়ে হাল ধরার যে তাদের মধ্যে স্পৃহা, চেতনা, যে আওয়ামী রাজনীতির, এটা অনেক বেশি। এই জায়গাটায় যদি অবশ্যই এর আগে যত কমিটিগুলো হয়েছে দেখেছি, কখনো কেন্দ্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ফরিদপুর জোন থেকে একজন থাকে, সবসময় ছিল। আপনি জানেন, আপনি আমাদের ইতিহাস অনেক বেশি জানেন হুজুর ভাই। এইটা কিন্তু ব্যবসা ঘটেছে এই সময় এসে, হ্যাঁ, এই লাস্ট সময় এসে এটা আমাদের ভুগিয়েছে। তো অনেক যদি নেগেটিভও ধরা হয় যে বলা থাকে, কিন্তু আসলে বাস্তবতাকে অস্বীকার করার জো ছিল না। এটা থাকলে ভালো হতো, আমাদের জন্য ভালো হতো, আমাদের সাংগঠনিক ভিত্তিতে আরো স্ট্রং হতো। এটা আমার উপলব্ধি আছে। যেমন একটা ব্যক্ত, যেটা পরপর দুটা সভাপতি এসছে, যে পঞ্চগড় ওই বেল্ট থেকে এসছে আপনার সভাপতি, এবং পরে সাদ্দাম ওই বেল্ট থেকে কিন্তু দুজন এসেছিলেন
ছাত্রলীগে। এখানে ফজলুল ভাই একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করতে চাই। যেমন আহ বিষয়টা নিয়ে আসলে কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না, বাট আমি বাস্তবতাটা একটু শেয়ার করি। এটা হচ্ছে যে যখন লাস্ট আমাদের আগে 2 কমিটি আগে আপনার যখন আহ রিপন ভাই রনু ভাইয়ের কমিটিটা হলো, সেই সময় আপনি জানেন যে একটা বড় এক বিষয় ছিল। তখন রিপন ভাই বলনটা কিন্তু আলাদা উত্তরবঙ্গের, তিনি মাহমুদ হাসান রিপন এখন এমপি হয়েছেন, এবং রতন ভাই ছিলেন চট্টগ্রামের। তখন আহ রিপন ভাই আলাদা একটা প্যানেল দিলেন আহ রাহাত ভাই এবং মাসুদ ভাইয়ের, এবং রতন ভাই আলাদা প্যানেল দিলেন যেটা সোহাগ ভাই নাজমুল ভাইয়ের সাইড থেকে। তো এইভাবে ভাগ হওয়ার পর তখন কাউন্সিলের মাধ্যমে ভোটে সেটা যখন রাহাত ভাই মাসুদ ভাই তারা হেরে গেলেন, তো ওই সময় তাদের বলয়ের যে অংশটা ছিল যারা রাজনীতিটা করেছেন, তারা কিন্তু আর পরবর্তী ওইভাবে সামনে আর আগাতে পারে না। তো সেই বলয়ে ছিল আমার যে সভাপতি ছিল পলিটিক্যাল পরিবারের ছেলে, পলিটিক্সটা ধারণ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যেহেতু সে ওই সময় মাসুদ ভাই এবং রিপন ভাই ওই প্যানেল রাজনীতি করতো উত্তরবঙ্গের, সে আর পরবর্তীতে কিন্তু কোনো পদ পদবি নিতে পারে নাই বা সক্রিয় রাজনীতি থাকতে পারে না। এরপরে আপনার সোহাগ ভাই নাজমুল ভাইয়ের কমিটি গিয়েছে, এবং আপনার সোহাগ এবং জাকিরের কমিটি গিয়েছে, সোহাগ ভাই জাকিরের কমিটি গিয়েছে। এই দীর্ঘ 7 বছরের যে সময়টা, এই সময়টা কিন্তু টোটালি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ ছিল না। না থাকার কারণে দেখা গেলো ভালো ছেলে কিন্তু কার্যকর হওয়ার ক্ষেত্রে যে যখন আপনি একটা প্র্যাকটিসের মধ্যে না থাকবেন, তখন কিন্তু কাউকে চেনা জানা এই যেটা গ্যাপ হয়ে যায়, এই গ্যাপটা হয়ে গিয়েছিল। সেখানে আমাদের সময় অল্প সময় থাকলে রাজনীতি করা, যে কমিটি করা, আমাকে অনেক বেগ পেতে হয়েছে। যেমন আমি কমিটিগুলো করতে যেতাম, আমার ইচ্ছে ছিল 18 জাতীয় নির্বাচনের আগেই বাংলাদেশ সমস্ত কমিটি করে ফেলা। আমি আমার কেন্দ্রের যে নির্বাহী সংসদ, সেখানে 301 জনের সামনে ঘোষণা করেছিলাম বাংলাদেশের কোন কমিটি করতে আমার 1 মিনিটের বেশি এক্সট্রা সময় লাগবে না, আমি সকল কমিটি করতে প্রস্তুত, কারণ আমার কথা মাইনার দরকার নাই, যেখানে যে যোগ্য সেই আমার মাইনাস। সেটা করতে গিয়ে দেখলাম যে আমি সমস্ত জায়গায় কমিটি করতে রেডি, কিন্তু আমার যে সভাপতি ছিল, যেহেতু সে দীর্ঘ 7 থেকে 8 বছর কোথাও কোনো রাজনীতি করার সুযোগটা পায় নাই বা সক্রিয় হতে পারে নাই, এই কারণে তার যে এই বিশাল গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপটার কারণে সে কোনো জেলা উপজেলা কাউকে চিনতে পারতো না বা জানতো না। তার চিনতে জানতে সময় লাগতো, এই সময়টা নিতে গিয়ে কিন্তু আমাদের কমিটি অনেকটা, যেটাকে ব্যর্থ হওয়া বলেন বা কমিটি না করতে পারে সেই সমস্যা, সাইন তো লাগে 2 জনের, এই সাইনিং এর এই সমস্যা। তো দেখা যায় যে আসলে আপনার ওটাই বলতে হয় যে কোন অঞ্চলকে ছোট করার বিষয় না। যখন জাকির নেতা আমাদের আগে কোন নেতা হলো, ওই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সিলেটের মানে শিক্ষার্থী সংখ্যা যাই হোক, রাজনীতি করা ছিল হাতে গোনা 2 থেকে 4 জন, এরকম একটা প্রেক্ষাপট ছিল। হ্যাঁ ঠিক আছে, জাকির আসলে সিলেটের অনেক রাজনীতি করার ইচ্ছা জেগেছে, আসছে। বাস্তবতা হচ্ছে যে যে দীর্ঘ পথ পরিক্রমা, সেই 90-এর সময় থেকে বলেন বা আসার আগে থেকেই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির যে মানে যে ঐতিহ্য বা যে ক্রমধারা চলে আসছে, সেখানে এই যে মাদারীপুর শরীয়তপুর বলেন বা গোপালগঞ্জ বলেন বা এই অঞ্চলটা, ফরিদপুর অঞ্চলটা, মানে বরিশাল অঞ্চলটা, এই অঞ্চলের যে একটা প্রভাব প্রতিপদ যা সিলসিলা, সেইটা ছেদ পড়াটা কিন্তু আমাদের জন্য বুমেরাং হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ভিসি এখন কোথায়, যার অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? তা আমার প্রশ্ন, উনি শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি নন, তিনি কিন্তু আওয়ামী লীগের উপদেষ্টা, রানিং উপদেষ্টা। তা আমার খুব জানার খুবই ইচ্ছা যে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের একজন উপদেষ্টা তিনি ঠিক কি কি উপদেশ দিয়েছেন, দলের এই সংকটে কি কি ভূমিকা রেখেছেন, বা তিনি হয়তো দেশেই আছেন, সেটা নিয়ে কি করছেন, এটা জানার খুবই আগ্রহ। আমিও আপনি যখন আমাকে প্রশ্ন করছেন, আমি প্রশ্নটা করলাম কারণ যে প্রেক্ষাপটে তিনি তার যে মানে দুর্নীতির যে খতিয়ান, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা রিকশাওয়ালাও জানে। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আগেও ব্যাখ্যা দিয়েছি, তারপর আপনি আমার বলেছেন, আমি আবারও একটু সিচুয়েশন করতে চাই। বেসিক্যালি আমাদের ডাকসু হওয়ার পর যখন নেত্রী আমাদের ডেকে বললেন যে ডাকসুর পরে জাকসু করতে হবে, এবং আমি যখন জিজ্ঞেস হলাম যে জাকসু দায়িত্ব নিতে হবে, নেত্রী বলার পর ওই দিনই কিন্তু আমি তখন আমাদের ভাইস এই ভিসি ম্যাম তিনি কিন্তু তখন অসুস্থ ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি। সেখানে গিয়ে বিকেল তার সঙ্গে দেখা করে কিন্তু আমি নেত্রীর বার্তাটা তাকে পৌঁছে দিয়েছিলাম যে নেত্রী জাকসু করতে বলেছেন অচিরেই, এবং এটা নিয়ে কাজ করতে হবে। তো বেসিক্যালি তিনি চাননি হয়তো বেসিক্যালি যে জাকসু হোক বা জাকসু হলে ছাত্রলীগ সেখানে বিজয়ী হোক, এটা তিনি চাননি, তার প্রভাব বা প্রতিপত্তি খর্ব হওয়ার আশঙ্কা থেকে। সেই কারণেই তিনি এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা উন্নয়ন কাজ হয়েছিল, সেই কাজে সরাসরি ছাত্রলীগের যে রানিং দুজন ছিলেন তাদের সম্পৃক্ত করেছিলেন। পরের দিন সমস্ত পত্রিকাতে এই নিউজটা আসার পরে আমি তাকে ফোন করেছিলাম যে ম্যাম,
মাত্র আপনার ঘোষণা হলো জাকসু হবে, ঠিক 2 দিন পরে বা 3 দিন পরে সম্ভবত এরকম সমস্ত মিডিয়াতে আসলো যে জাহাঙ্গীরনগর ছাত্রলীগ এভাবে সরাসরি টেন্ডার বাজিতে যুক্ত হচ্ছে। এইটা কিন্তু আমাদের জন্য ব্যাকলস হবে। আপনি এটা এটা আমার জানতে হবে, মানে তদন্ত করতে হবে। যখন এই কথা বলি তার মনে হয়েছে যে, কারণ বেসিক্যালি তার ছেলে প্রত্যয় এবং তার করতেন না সময় তারা এই সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল, তারা এই বিষয়গুলো করেছেন। তো এটা করতে গিয়ে যখন দেখেছি যে না, এই বিষয় নিয়ে সমস্যা হলে, এবং আমি বলেছি যে এটা নিয়ে এই বিষয়টা আমি নেত্রীর কাছে তুলবো, তখন তিনি আসলে এটাকে নিজে থেকেই নেত্রীর কাছে গিয়ে একটা মৌখিক মিথ্যা নালিশ করলেন যে আমরা তার কাছে টাকা চেয়েছি নিজের কাছে। এই নালিশটা করলেন, কোনো ধরনের কোনো আত্মপক্ষ সমর্থনের আমাদের সুযোগ ছিল না, বা আমরা এই বিষয় নিয়ে বারংবার বলার পর কোনো একটা তদন্তও হয়নি। আমার হচ্ছে কষ্টের জায়গাটা কিন্তু এইটাই, যে এই ঘটনার পরে আপনার শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, দুদক, হাইকোর্ট, এই 4টা জায়গাতে আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না। যে একটা কল এসেছিল, দুঃখিত। তো আমি হচ্ছে এই, এখন ঠিক আছে? এখন ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু এই ঘটনা নিয়ে আজও আমাকে কথা শুনতে হয়। আমি একাধিকবার ব্যাখ্যা করছি, কিন্তু আমি কিন্তু দুদকেই 3বার এবং হাইকোর্টে 2বার আমি হচ্ছে এটার একটা তদন্ত, সুষ্ঠু তদন্ত চেয়ে আমি একটা আবেদন করেছিলাম। এবং হাইকোর্টের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। হাইকোর্টের যে বেঞ্চ বিব্রত হয়ে বোধ করেছিলেন যে তদন্ত করতে পারবেন না, করবেন না, সেই বেঞ্চই কিন্তু এই রায়টা দিয়েছিল এই কোটার। হ্যাঁ, সেই বেঞ্চ থেকেই আসলে যারা ওই যে নিজের যে দায়িত্ব বা কাজ কর্তব্যবোধ তার উপরে উঠে যখন অতিরিক্ত কাজ করতে যায় কোন দলের ইন্টারেস্টে, তখনই কিন্তু সেটা দলের জন্য, দেশের জন্য বুমেরাং হয়। তো সেম জাজ যে এই জাহাঙ্গীরনগর ভিসির বিরুদ্ধে একটা তদন্ত করা সাহস পায় নাই, তদন্ত নির্দেশ দেওয়ার, সেম জাজ তিনি কিন্তু এই কোটা বাতিলের এই হত্যার সিদ্ধান্তটা নিয়েছিলেন, যার ফল কিন্তু আজকে আমাদের সবাইকে ভোগ করতে হচ্ছে। যাক, আমি চাইবো এটা এখনো আমার আপনার মাধ্যমে লাস্ট আমার আবেদনটা 30 সেকেন্ড শেষ করে দেয়। আমি লাস্ট আবেদন থাকবে যে আগে হোক পরে হোক এই ঘটনার একটা তদন্ত, নিরপেক্ষ একটা তদন্ত, বা কি হয়েছিল বেসিক্যালি সেইটার একটা তদন্ত আমি চাইবো, এর যে প্রেক্ষাপটে হোক। এখন যদি হয় এখন আমি চাইবো, এবং এটা দল থেকে উচিত এই বিষয়টা ক্লিয়ার করে আমাদেরকে একটা দায় মুক্তি দেয়। কারণ আমরা পদত্যাগ করলেও পদত্যাগ সেই প্রেক্ষাপটে কোনদিন বাধ্য হয়েছিলাম, যার পর থেকে ছাত্রলীগের নৈতিক অধপতনটা শুরুটা হয়েছিল। এটা মানে এই দায়বদ্ধতা থেকে দলের উচিত আমাদের বিষয়টাকে নিয়ে মানে অ্যাটলিস্ট একটা আমাদের দায় মুক্তি দেয়া। ধন্যবাদ। আগামী দিন নিশ্চয়ই এই বিষয়গুলো আসবে। আমি আসলে এই কথাগুলা জিজ্ঞেস করার কারণ হচ্ছে, আমি প্রথমবার আপনাকে সামনাসামনি পেয়েছি এই অনুষ্ঠানে। আমি এখন জানি যে 5ই আগস্ট আপনার কি মনে হচ্ছিল সেই দিনটা, যখন দেখছেন নেত্রীকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পরিস্থিতি, সেই দিন আপনার মানসিক বিষয়টা শেয়ার করবেন আমার? ফজলু ভাই, এটা তো আসলে সবার জন্য, শুধু আমি একার যদি মানসিক অবস্থা বলি এটা বললে আসলে ভুল হবে। আমাদের আওয়ামী লীগের যে 2,62,00,000 আমরা যে আমাদের যে তৃণমূল নেতা কর্মী, হ্যাঁ, 3.25 কোটি, প্রত্যেকটা নেতা কর্মীর মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়েছিল যে কিভাবে কি হয়ে গেল। কারণ এই একটা পথ সামগ্রী ভেবে পা কাটবে, এইভাবে একটা একটা শান্তিপূর্ণ একটা সাধারণ আন্দোলন, বা যেটা আসলে তাও আদালতের মাধ্যমে যেটা আসছে, যেখানে ওরা পক্ষভুক্ত হয় নাই বারবার বলার পরও, সেই একটা সাধারণ কোটা আন্দোলনকে এইভাবে ম্যাটিকুলাস ডিজাইন করে যে ধাপে ধাপে যে একটা মানে ম্যাসাকারে পরিণত করা হলো, যে ভায়োলেন্সটা হয়েছে যেভাবে হয়েছে, আমি এটার একটা ছোট মানে ঝলক দেখেছিলাম 18 সেই নিরাপদ সড়ক আন্দোলনে। তখন আমি দায়িত্ব পাওয়ার ঠিক 2 দিন পরে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। ওখানে ওই ম্যাটিকুলার ডিজাইনটা বাস্তবায়নটা একই সময় করা হয়েছিল। সুতরাং আমার কিছু অভিজ্ঞতা ছিল, আমিও বুঝছিলাম যে পরিস্থিতির দিকে যাচ্ছে, কিন্তু যতক্ষণ আসলে এটা নিয়ে মানে নেতৃত্বে গতকালকে বলেছেন যে আসলে সেটা সিচুয়েশন ওরা এমন ভাবে প্রিপ্ল্যান ছিল, আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। তো আসলে আমরা কেউই কল্পনা করিনি, ঘুণাক্ষরেও না, যে এরকম হবে। তো সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকটা জায়গা মানে আমাদের এই 3 কোটি মানুষ তার সঙ্গে সম্পৃক্ত, তার মানে 4 থেকে 5 কোটি মানুষ বলতে পারেন পরিবার নিয়ে বা স্বজন নিয়ে। এই মানুষগুলো আসলে তারা বিগত 15টা মাস 5 আগস্টের পর থেকে কিভাবে কাটাচ্ছে সেটা তো আসলে কোনো মানে এটা ভাষায় ক্যান নট বি ডিসক্রাইব বাই এনি ওয়ার্ডস।
এটা আমি বলবো যে ভাষা বর্ণনা করার মতো না এই পরিস্থিতিটা। তবে আসার কথা হচ্ছে যে এরকম পরিস্থিতি বা এতটা খারাপ না হলে এরকম পরিস্থিতি আওয়ামী লীগ অনেকবারই করেছে। সেই ৭১ আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, ৭৭ পরও নিষিদ্ধ ছিল। সেই সময় আবার সে এই তৃণমূলের কথাটা উঠছিল বারবার, এই তৃণমূলে কিন্তু টেনে তুলেছে। সেই তৃণমূলের এই পাড়ায় মহল্লায় গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহ্বান যে বঙ্গবন্ধু জানিয়েছিলেন, সেই আহ্বানটা এখনো প্রাসঙ্গিক। তো সেই একদম প্রান্তিক পর্যায়ে থেকে এই আওয়ামী লীগের তৃণমূল যে অলওয়েজ ব্যাকবোন ছিল, সেই ব্যাকবোনটাই এখনো আবার পুনরায় সেই হালটা ধরে আছে, এবং তারাই কিন্তু দলকে তুলছে, আবারও তুলবে। এবং আমি শুধু বলবো যেটা আসলে একটা বাংলাদেশ আওয়ামী লীগ ভাগ্যবান একটা দল, আমি বলবো পরম সৌভাগ্যবান একটা দল বিশ্বের ইতিহাসেই, যে যাদের এরকম একটা তৃণমূল মানে ভ্যানগার্ড, এরকম একটা ফোর্স আছে, এরকম একটা ডেডিকেটেড কর্মী বাহিনী আছে, যারা কোনো পরিস্থিতি কখনোই মাথা নোয়ায় না, কখনো আপোষ করে না, এটা আছে। কারণ আপনি দেখেন যে ৫ই আগস্টের পর থেকে যদি আমাদের প্রধান প্রতিপক্ষ যদি অপহরণ করেন বিএনপি, তারা সবচেয়ে বেশি লজ্জায় পড়েছে, সবচেয়ে বেশি তার মাথা হেট হয়েছে এই কারণে। তারা সিনিয়র উপর থেকে হাইকমান্ড থেকে বলছে বাবারা চাঁদাবাজি করো না, এখানে যাও না, ওইখানে এগুলো করো না, আমাদের সামনে নির্বাচন, কে শোনে কার কথা? বিশৃঙ্খলা কোনো ধরনের চেন অফ কমান্ড নিয়ন্ত্রণ নাই। সেখানে উল্টো দেখেন আওয়ামী লীগের ক্ষেত্রে সরাসরি একদম ভাইস ভার্সা, যে কোনো সেন্ট্রাল ওই সেন্সে কোনো কমান্ড নাই। তৃণমূল নিজেরা তারা সংগঠিত হয়ে সম্পৃক্ত হয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে, অনলাইনে লিখছে, তারা জনমত তৈরি করছে, তারা ঘরে ঘরে গিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে গণজোয়ারের সৃষ্টির সেই প্রেক্ষাপট তারা তৈরি করে ফেলেছে অলমোস্ট, বা করে যাচ্ছে। তো এটা আমি মাসছে যে ৫ই আগস্ট এক আমাদের জন্য অভিশাপ, আবার এক ক্ষেত্রে আশীর্বাদ, যে আবার সেই তৃণমূল যাদেরকে অনেক ক্ষেত্রে আমরা ইগনোর করেছি, অনেক ক্ষেত্রে তাদের তুচ্ছ জ্ঞান করেছি, সেই তৃণমূলের একদম খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিক এই লুঙ্গি পরা মানুষগুলোই কিন্তু আজকে ঢাল হয়ে আওয়ামী লীগের সামনে দাঁড়িয়েছে, আবাল বৃদ্ধ বনিতা একসাথে, সকল ভেদাভেদ ব্যক্তি স্বার্থ ভুলে, সমস্ত ধরনের ভাই লীগ ভুলে তারা নেত্রীর জন্য এবং আওয়ামী লীগের জন্য এক। আজকে যেমন শফিক, যে পাগলা শফিক যাকে বলে, যাকে আমরা ডাস্টবিন শফিক বলি, সেই যে কথাটা বলেছে, সে কথাই বললাম যে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলের কথাটা বলেছে। হ্যাঁ, তৃণমূলের নামটা উচ্চারণ করে সে ভয় পেয়ে, কারণ সে দেখেছে যে আওয়ামী লীগের তৃণমূল চাইলে কি করতে পারে, কেমন শক্তিশালী, এই কারণে সে তৃণমূলে শক্তি নেই এই কথাটা বলেছে। তাই বলো যে তৃণমূল ভেঙে পড়েছে এখন। বাস্তবতা হচ্ছে তৃণমূল অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং মজবুত এবং দৃঢ়চেতা। এটা হলো বাস্তবতা। কারণ আমি জানি, আমি মাঠের সঙ্গে আছি, আমি কাজ করি, আমি কথা বলি, আমি প্রতিদিন কথা বলি। So I know almost ins and outs about our grassroots activists. লকডাউন, শাটডাউন, এই নামগুলা কি আপনার পছন্দ হচ্ছে? এখন জসমিন দেশে জদাচার, এই ওয়ার্ডস গুলা, এই টার্ম গুলাই এই জেনারেশন চেনে, জানে, বোঝে, এইগুলোর সাথে তারা পরিচিত। তো আমি মনে করি সময়ের প্রেক্ষিতে এটাই সামঞ্জস্যপূর্ণ, এবং তারা এই ধরনের ওয়ার্ড দিয়েই তারা তাদের একটা অংশ, বিভ্রান্ত অংশ, তারা এই মেট্রিকুলার ডিজাইন বাস্তবায়ন করেছে। সুতরাং এই ওয়ার্ড গুলা প্রাসঙ্গিক, এবং শাটডাউনটা যেভাবে হয়েছে এটা তো অভূতপূর্ব, তাই না? যেভাবে আপনার সাড়া দিয়েছে, এবং জনগণ, আপনাকে বুঝতে হবে যে ভাই বিগত ১৫ মাসে বাংলাদেশের যারা ভুক্তভোগী হয়েছে তাদের সংখ্যাটা 70% প্লাস, 80% প্লাস। এটা আসলে কোনো সুযোগ নেই। কৃষক শ্রেণী, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের আজকে নিরাপত্তা নাই। মানে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অবলীলায় ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, টোটাল ক্যাওয়াস যাকে বলে। এই যে মাৎসন্যায় অবস্থা, এই যে অরাজকতা, এই অনাচার চলছে, এইটার বিরুদ্ধে তাদের নাভিশ্বাস হওয়ার জোগাড়। সেই জায়গা থেকে এই লকডাউন, তার যে কোনো আওয়ামী লীগ এখন যে কর্মসূচি দেবেন এই অবৈধ সরকারের বিরুদ্ধে, তারা নিজেরা তাদের প্রয়োজনে, তাদের বাস্তবতায় তারা এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা সেটাকে সফল করবে বলে আমি বিশ্বাস করি, এবং সেটাই হয়েছে। তারা এই প্রতিবাদের মাধ্যম খুঁজছে। তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগ আরেকটু সংগঠিত হোক, আরেকটু সক্রিয় হোক, আরেকটু জনগণের মাঝে আরেকটু বেশি ভালোভাবে তাদের রাজনৈতিক কর্মসূচিকে ছড়িয়ে দিক। এটা কিন্তু মাঠ চাচ্ছে, মানে মাঠের সাধারণ জনগণ চাচ্ছে।
সেটা মানে আমরা কিন্তু প্রকাশ্যে দেখছি। ইনশাল্লাহ অনাগত আগামীতে এই আন্দোলনের ধারা বা এই প্রতিবাদী আরো বেগবান হবে এবং সেটা চলছে। এই যে আপনার যখন লকডাউন দেয়া হলো, আমার মনে হয় যে 60% 70% যারা আছে তারা কিন্তু নিজেরা বিশ্বাস করেনি, তারা প্রয়োজনীয়তা অনুভব করেছে এটা দরকার, একটা প্রতিবাদ দরকার, ঝাঁকুনি দরকার। কিন্তু ঝাঁকুনিটা যে এইভাবে হয়ে যাবে বা এইভাবে রেসপন্স আসবে, এটা কিন্তু সরকারের কেউ ভাবেনি বা তাদের কোনো স্টেক হোল্ডারও ভাবেনি। এটা হয়ে গেছে। এই অনাগত আগামীতে ইনশাল্লাহ আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি এইভাবে জনগণের সম্পৃক্ততায় এবং আরটা মানে আই মাস্ট থ্যাংক টু আওয়ার অনলাইন অ্যাক্টিভিস্ট, আমাদের যে মুজিব ভ্যানগার্ডরা আছে অনলাইনে, তাদের যে সক্রিয়তা, তাদের যে একাগ্রতা বা রাত দিন এক করে তারা যেভাবে কাজ করছে, যেভাবে অতন্দ্র প্রহরী হয়ে আছে, এই অনলাইন অ্যাক্টিভিস্ট তারাই কিন্তু মানে এই আন্দোলনগুলোকে ছড়িয়ে দিচ্ছে এবং দিবে আগামীতে যে কোনো কর্মসূচি একদম বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যারা অনলাইন ইউজ করছে না, কারণ যারা ফেসবুকে নেই তাদের কাছেও ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই বাহিনী রেডি আছে ইনশাল্লাহ। এই এরকম তৃণমূল শক্তির কোন সংগঠনকে কখনো দাবানো যায়নি, আগামীতে যাবে না। এই লকডাউনকে আবার সেই প্রেস মিনিস্টার বলেছিলেন লকডাউনের কারণে না, মানুষ ঘরে বসে আছে প্রধান উপদেষ্টার ভাষণ শোনার জন্য। বিটিএমির সভাপতি আমাদের যে রাসেল সাহেব, উনি কিন্তু বলেছেন যে উনি পাগলের মতো কথা বলেন। হ্যাঁ, তো দায়িত্বশীল যারা আছেন, শুধু আমরা না, আপনার বিএনপি বলেন, জামাত বলেন বা এনসিপি, তারাও কিন্তু জানেন যে এই প্রেস সচিব উনি বেসিক্যালি কমপ্লিট গার্বেজ। তো ওনার কথাবার্তাকে মানে গুরুত্ব দেয়া, মূল্যায়ন করা, এটা যেমন কেউই করে না। তার সঙ্গে যারা কানেক্টেড, তার সহকর্মী সাংবাদিক, তারাও করেন না। সুতরাং তার কথাকে নিয়ে আসলে আমার মনে হয় যে কথা বলাটাও অবান্তর, কারণ তিনি গার্বেজটাই বলেন এবং এটাই তার আসলে দিস ইজ এই জন্য তার নাম ডাস্টবিন হয়েছে এবং এটাই সোজা কথা। আপনি ওই অনলাইন অ্যাক্টিভিস্টদের কথা বললেন, কিন্তু আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম কতজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কতজনকে অর্গানাইজ করা হচ্ছে, ওরা কোথায়? সরি ভাই, কল এসেছিল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? অনলাইন অ্যাক্টিভিস্ট, জি অনলাইন অ্যাক্টিভিস্ট না, আমি আমরা শুনতাম কতজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কতজনকে করা হবে। ভাই, আমি প্রথমে বলবো যে আমি নিজে আমি একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি নিজেকেও একজন মোটামুটি অনলাইন অ্যাক্টিভিস্ট দাবি করতে পারি, কারণ আমি অনলাইনে মোটামুটি সক্রিয় সেই 2008 সাল থেকেই। তো কারণ অনলাইনের মাধ্যমে তো সারা বাংলাদেশের নেতাগুলোর সঙ্গে আমার এই সম্পৃক্ততা হয়েছে, সব জায়গায় তো আমি জিততে পারিনি, এভাবে পরিচিতি হয়েছে। তো সেক্ষেত্রে যদি এমন কিছু হতো কার্যকর ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে, তাহলে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে, কর্মী হিসেবে আমিও অন্তত দাওয়াত পেতাম বা আমিও জানতাম বা আমিও সম্পৃক্ত হতাম। যেহেতু আমি সম্পৃক্ত হই নাই, হতে পারি নাই, আমার অবজারভেশন এটুকু বলতে পারি যে এটা আসলে একটা ভাওতাবাদী ছিল। হ্যাঁ, এক ধরনের ব্লাফ, এটা এক ধরনের আওয়াজ ছিল, যেটা আসলে বাস্তবে মানে কাজীর গরু আসলে কিতাবে ছিল, গোয়ালে ছিল না সেই। এবং সেটা আসলে কতিপয় স্বার্থান্বেষী মহল তাদের পার্সোনাল এজেন্ডা, পার্সোনাল সুবিধা বাস্তবায়নের জন্য ফুলিয়ে ফাঁপিয়ে টিকটিকিকে কুমির হিসাবে উপস্থাপন করেছে, বহুগুণ জুম করে টিকটিকিকে জুম করে করে কুমির বানিয়ে দেখানো হয়েছিল। আসলে আওয়ামী লীগের মূল শক্তিটা হচ্ছে এই যে অর্গানিক অ্যাক্টিভিস্ট যারা আছেন, যারা কোনো সুবিধার জন্য বা কোনো শো অফের জন্য বা কোনো ব্যক্তির সঙ্গে দেখা করবেন, তার সঙ্গে ছবি তুলবেন, অথবা কোনো সুবিধা নিবেন কারো কোনো এজেন্সি থেকে, কোনো কারো মাধ্যম থেকে, এগুলোর জন্য তারা অ্যাক্টিভিজম করে না। তারা আদর্শিক টানে ভালোবাসা থেকে নিজের একদম স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজগুলা করেন। সুতরাং এটার যেটা দাবিটা করা হয়েছে, এই দাবিটার সঙ্গে আমি একমত নই এবং এটা আমি একদম ক্লিয়ারলি বলছি, এটা ভুয়া। এটা ভুয়া ছিল, সোজা কথা। হাতে গোনা কিছু মানুষ ছিল যারা কাজ করেছে, যারা তাদের দায়িত্ব পালন করেছে, তাদেরকে সুনির্দিষ্ট হিসেবে অ্যাসাইন করা ছিল কিছু জায়গাতে, কিছু অর্গানাইজেশনে, তারা সেই অ্যাসাইনমেন্টটা করেছে। হ্যাঁ, তার বিনিময়ে তারা হয়তো পেইড হয়েছে বা হয়নি সেটা আমি বিতর্কে যাব না, কিন্তু তারা সুনির্দিষ্টভাবে অল্প কিছু মানুষ অ্যাসাইন হয়েছে। এর বাইরে যেটা বলা হয়েছে এরকম মেসিভ আকারে কোনো প্রশিক্ষণ বা দেয়া, যদি প্রশিক্ষণ দিতেই হতো তাহলে দেওয়া উচিত ছিল ছাত্রলীগের যে এই যে আপনার লাখ লাখ নেতাকর্মী ছিল উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, তাদেরকে প্রশিক্ষণ দিলে তারা দিতে পারতো। কিন্তু এদের বাইরে থেকে আপনি কাউকে এনে ধরে বেঁধে কখনো মানে আওয়ামী লীগ করানো যায় না, করানো সম্ভব না, কারণ এটা তো ধারণ করতে হয়। এটা আসলে হুট করে একটা কাজ দেয়ার বিষয় না।
অন্তরে অন্তঃস্থল থেকে এই আদর্শটাকে, এই বোধটাকে, চেতনাকে ধারণ করা, এইটা যারা করতে পারবে না তারা আসলে আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করতে পারবে না, তারা যারা হবে না, এবং সেটা হয় নাই, সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। ডিজিটাল বাংলাদেশ যে আওয়াজটা ছিল, স্লোগানটা ছিল, ডিজিটাল বাংলাদেশ, এই স্লোগানটা, এই আওয়াজটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগকে পরাস্ত করেছে। এটা এটা মনে করেন এখন? হ্যাঁ, মনে করি নিঃসন্দেহে কাজ করেছে তারা। কারণ এই 16 বছরে যখন তারা মাঠে দাঁড়াতে পারেনি, রাজপথে দাঁড়াতে পারেনি, তাদের যে কোনো আন্দোলন বা যেটাকে তারা আসলে গণ দাবি বা জনসম্পৃক্ত করতে পারেনি, তখন তারা এই কূটকৌশলটা নিয়েছে। তারা তখন অনুধাবন করেছে যে এইভাবে আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণকে সাথে সঙ্গে ছিল না, যেভাবে আমরা পারবো না বা হবে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে গুজব প্রপাগান্ডার বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনলাইন ইউজ করতে পারি। তখন তারা যেটা করেছে, আমি আগে সুনিশ্চিত ভাবে বলি, যেমন ধরেন মানে শিবিরের কিছু কৌশল যেগুলো আমার চোখে পড়েছে মোটা দাগে, তারা যেমন ধরেন বিভিন্ন জনপ্রিয় ব্যক্তির নামে পেজ করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে, যেমন ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে তারা পুশ অ্যাপ বানিয়েছে, বা ধরেন রাজশাহী ডিইউ ইনসাইডার বা জেইউ ইনসাইডার, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে, বিভিন্ন ক্রিকেটারের নামে, মানে এমন কিছু কাজ, বিভিন্ন ধরনের পেজ নিয়ে, প্রকৃতির সৌন্দর্য, মানে এই ধরনের যেগুলো আসলে মানুষ এঙ্গেজ হবে, বা জেলার নামে, বিভাগের নামে, এই ধরনের তার হাজার হাজার পেজ করেছে, করে সেগুলো অ্যাডমিন হয়েছে, অ্যাডমিন হয়ে ফুল পাখি লতা পাতা বা সম্পৃক্ত বিভিন্ন পোস্ট গুলো করেছে। এর ফাঁকে ফাঁকে মাসে একটা, পরে সপ্তাহে একটা দুইটা, এই পর ওইগুলাকে যেটা পরিবেশে বড় করছে, ওইগুলাকে তারা এখন এই কোটা আন্দোলনের সময় হাজারে হাজারে কন্টিনিউয়াসলি তারা এই বিসিএস সাজেশন, মানে যেগুলো আসলে দরকার, মানে মানুষ মনে করে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগবে, সেগুলোর সাথে আমরা কানেক্ট হই, এই ধরনের বিভিন্ন নাম দিয়ে দিয়ে তারা এই পেজ গুলা করে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সৃষ্টি করে, ইউটিউবে বিভিন্ন চ্যানেল করে, এগুলো তারা তখন আমাদের এগেইনস্টে কাজে লাগিয়েছে। এবং এইগুলো শুধু এই 24-এ না, 18-তে হয়েছে। ছোটখাটো যখনই যে ধরনের একটা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গুলো হয়েছে, বা যখনই মনে করছে যে এই একটা সুযোগ, এই ঘোলা পানিতে মাছ করার সুযোগ, বা এই একটা ঝোপ বুঝে কোপ মারার সুযোগ, তখনই তারা তাদের এই মানে এই পেজ গুলো নিয়ে, বা এই তাদের যে মেকানিজম গুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগের এগেইনস্টে। এটা হয়েছে, এটা শেয়ার করার সুযোগ নেই, কারণ ওরা অনলাইনে মোটামুটি ভালো গুছিয়ে ফেলেছিল। কারণ এই 9 থেকে বা 24 আমাদের এই সময়টা তো আসলে ডিজিটাল বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ডটা গিয়েছে। এই সময়টাতে সোশ্যাল মিডিয়াটা ব্যাপকভাবে ছড়িয়েছে, মানুষের কানেক্টিভিটি বেড়েছে। এই সময়টাতে ওরা যতটা বেশি কানেক্টেড বা সংগঠিত ছিল অনলাইনে, আমরা ততটা ছিলাম না, থাকতে পারিনি। বা আমাদেরকে ব্যাকএন্ড থেকে যারা উচিত ছিল, বা আমাদের আওয়ামী লীগের বলেন বা সিআরএর বলেন, যারা কানেক্ট ছিল, তাদের ছিল যেভাবে কাজ করা, সেভাবে হয়তো আমরা কাজ করতে পারিনি, এটাকে এই গুরুত্বকে অনুধাবন করতে পারেনি, সত্যি কথা বলতে। কারণ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের এমপি মন্ত্রী, তারাও আসলে ফেসবুক বা ইউটিউব বা টিকটক বা যাই বলি না, এই ধরনের সোশ্যাল মিডিয়ার যে গুরুত্ব, এটাকে কানেক্ট হওয়ার যে এইটা তারা আসলে দ্যাট মাছ অনুধাবন করতে পারতেন না। তারাও ওইভাবে কানেক্ট ছিলেন না, যেটা থাকা উচিত ছিল। এখন পর্যন্ত দেখেন, এখন পর্যন্ত নেত্রীর কিন্তু একটা অনলাইন পেজ নেই, একটা পেজ নেই। বিশ্বের সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের কিন্তু একটা আপনার পেজ থাকে। এটা নেত্রীকে অবশ্যই বলা উচিত ছিল বা বোঝানো ছিল এটা গুরুত্বটা। তাকে যারা সাজেশন দেয়, সাজেস্ট করে, উপদেষ্টারা আছেন, এটা করা উচিত ছিল। তাহলে আরো বেশি কানেক্ট ফিল করার সুযোগ ছিল। আপনার মানে এক্ষেত্রে বলবো যে আমাদের সবসময় সিনিয়ররাও ম্যাক্সিমামই কিন্তু আজকে কানেক্টেড না, সোশ্যাল মিডিয়া তারা ইউজ করতে পারেনি, তাদের রাজনৈতিক প্রয়োজনে ইউজ করা দরকার ছিল। আমাদের দলের সাধারণ সম্পাদক, তার যে পেজটা আছেন আজকে 1.5 বছর ধরে, প্রায় 20 লাখ ফলোয়ার, তার পেজটা কিন্তু 1.5 বছর ধরে ইনঅ্যাক্টিভ। এরকম আরো অনেকেরই হয়তো বা অনেক পেজ আছে, তার নামের কারণে ভালো একটা আপনার এঙ্গেজমেন্ট আছে, কিন্তু সেগুলা কিন্তু কাজে লাগানো হচ্ছে না। 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, এরকম আমি নাম বলছি না, এরকম ধরেন যে 25 থেকে 30টা এরকম পেজ আছে, আরো বেশি হবে, 50টার মতো আমাদের নেতৃবৃন্দের, এগুলো কিন্তু অ্যাক্টিভ না। অথচ আমার 300 এমপি, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, প্রত্যেকটা সংগঠন প্রধান, সকলের উচিত ছিল আগে যাই হয়েছে 5 আগস্টের পর থেকে প্রত্যেকে তার জায়গা থেকে সেটি কাজ থাকুক, তার অনলাইনে, তার পেজে
লাইভ করে হোক, কথা বলে হোক, মানে কর্মাচরণের মাধ্যমে তাদের পক্ষে কাজ করা, প্রতিবাদ করা, এই কাজগুলা যেটা কম বেশি আমরা চেষ্টা করছি, এই কাজটা প্রত্যেকেরই করা উচিত। আগে ছিল, এখন আমি বলবো একদম মূলত কারণ ব্যক্তিগতভাবে সরাসরি মানে বলছি না, সবার উদ্দেশ্যে এই লাইভের মাধ্যমে যে আপনার যারা নেতাকে শুনছেন বা দেখছেন, আপনার নেতাকে যদি অ্যাক্টিভ না থাকে তাকে বলেন, অনুরোধ করেন, রিকোয়েস্ট করেন, বুঝান যে আসলে এখন এই অনলাইনটাই হচ্ছে জনগণের সাথে এই প্রেক্ষাপটে, এই বাস্তবতায় আপনার সম্পৃক্ত হওয়ার সবচাইতে সেরা মাধ্যম, কানেক্ট হওয়ার সেরা মাধ্যম। আপনার এলাকার আপনি আগামীতে কি করতে চান, কি করেছেন, কোথায় আপনার লুফল ছিল, আপনি আপনার যে কোনো মানে অপিনিয়ন এক্সপ্রেস করতে চাইলে এটা মাধ্যম কিন্তু আপনার মিডিয়া। সুতরাং এটাকে ইউটিলাইজ করেন। আমাদের অপোনেন্ট এটাকে মানে বেস্ট ইউটিলাইজ করছে আমাদের এগেইনস্টে। ইট ইজ ভেরি হাই টাইম, উই শুড এন্ড উই মাস্ট ইউটিলাইজ ইট। অনলাইনের কথা যখন বললেন, ধরেন আওয়ামী লীগের তো নানা উইং ছিল যারা কাজ করত, শ্রমিক, কৃষক, তারপরে নানা ধরনের সংগঠন ছিল, আর্টিস্টরা ছিল, কবি সাহিত্যিকরা ছিল। ফিল্ডে না থাকুক, অনলাইনে যদি সবার যদি পেজ ওয়াইজ যদি কার্যক্রম দিয়ে থাকতো, এটাকে আরো অর্গানাইজ মনে হতো সেটা। না অবশ্যই হতো ফজলুল ভাই। এখানে প্রবলেমটা কোথায় হয়েছে যে দীর্ঘদিন মানে আমাদের এই ক্ষমতা থেকে বা আদর্শিক যে জায়গাটা, কমিটমেন্টের যে জায়গাটা, দলের প্রতি এই জায়গাটায় এবং লিডারশিপ চুজ করা বা কাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদেরকে সামনে আনা উচিত, এই জায়গায় আমাদের ভুল ছিল। এটা কিন্তু সবাই স্বীকার করি আমরা কম বেশি। হ্যাঁ, যাকে যেখানে দরকার মানে প্রয়োজন ছিল না, যেটা মানে আমাদের দলের সাধারণ সম্পাদক কিন্তু অনেক আগেই বলেছে যে দলে কাউয়া ঢুকে গেছে, বেসিক্যালি কিন্তু ঢুকেছিল। তো এখানে আর এখন যে মানুষগুলো মাঠে কাজ করছে, লড়াই সংগ্রাম করছে, মামলা হামলা শিকার হচ্ছে, কমিটমেন্ট দেখাচ্ছে, হ্যাঁ আওয়াজ তুলছে সত্যি দাঁড়িয়ে, তারা কিন্তু কেউই বিগত এই 15 বছরে বড় পদ, ক্ষমতা বা সুযোগ সুবিধাভোগী ছিলেন না। এতে বোঝা যাচ্ছে যে যারা সুযোগ সুবিধা ছিলেন না তারাই এখন আওয়াজ তুলছেন, যারা ছিলেন তারা সবাই গা ঢাকা দিয়েছেন। অনেকে এমন ভাবে গা ঢাকা দিয়েছেন যে তার কোনো অস্তিত্বই কোনো কালে ছিল না আওয়ামী লীগের সাথে। এটা হয়েছে। এই যে আপনার হাজার হাজার মানে সদস্য আছে উপকমিটিতে, প্রত্যেকটা আওয়ামী লীগের যে সম্পাদক মন্ডলী তার উপকমিটি গুলা ছিল, তারা এখন কোথায়? আপনি এই জিনিসটা চিন্তা করেন যে এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দ, আমি যারা নাম বলছি না, তাদের যে মানে সাংগঠনিক দায়িত্বটা ছিল সেই জায়গায় তারা তারা কিন্তু ওই লেভেলের। আমার খুব প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগের দুঃসময় সবচেয়ে বেশি কাজ করার দরকার ছিল যেটা আওয়ামী লীগের আইন সম্পাদক, আইন উপকমিটিতে হিউজ বড় লিস্ট ছিল 100-এর উপরে। তাহলে মনে করেন যে তাদের কাজটা কি ছিল যে অন্তত সবার আগে সুপ্রিম কোর্ট, ঢাকা বার সহ আমাদের যে 64 বার আছে, 64 জেলার 64টা বারে অন্তত আওয়ামী আইনজীবী পরিষদ বা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ তাদেরকে, তাদের মধ্যে থেকে যারাই আছে 5 জন হলে 5 জন 10 জন তাদেরকে নিয়ে একটা প্যানেল করা, একটা গ্রুপ করা, করে তাদের সঙ্গে ওই জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের সাংগঠনিক প্রধান যারা, তার সাথে যোগাযোগ করে দেয়া বা যারা দায়িত্বে এখন আছেন করে দিয়ে আমাদের দলের যে নেতা কর্মী তাদের আইনি সহায়তাটা বা আইনি সেফগার্ডটা, এই সাপোর্টটা দেয়া সাংগঠনিক ভাবে। সে কাজটা কিন্তু করা হয়নি। আনফরচুনেটলি এমন একটা ঘটনা ঘটেছে, এক জায়গায় ঢাকা বারের একটা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে আওয়ামী লীগের আইন সম্পাদক যুক্ত করা হয়েছিলেন, লিভ দিয়েছে। দিস ইজ আইরনি অফ ফেট যে এই ঘটনা ঘটেছে, সেদিন কিন্তু বাইরে আছে সেই ভাষা। তো এরকম ভাবে ধরেন এই যে আমাদের আওয়ামী লীগের এবং ছাত্রলীগের 8 লাখ শিক্ষার্থী, তার শিক্ষা জীবন বিপন্ন হয়ে গেছে, তারা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে, পরীক্ষা দিতে পারছেন না। এইটা বিশ্ব পরিমণ্ডলে জানান দায়িত্বটা কার ছিল? আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক। তিনি কিন্তু দেশের বাইরে আছেন। তাহলে তার কাজ কি ছিল? ডেটাগুলো কালেক্ট করে, ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে, জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত মানবাধিকার সংগঠন, সমস্ত ওয়ার্ল্ড মিডিয়া, প্রেস এবং সমস্ত দেশের পার্লামেন্টারি বডি, এই জায়গাগুলোতে বিশ্ব বিবেক যাকে বলে, সেই জায়গাগুলোতে তথ্য উপাত্ত সহ উপস্থাপন করা যে দেখেন আজকে এই শিক্ষা তো আমার অধিকার, তাই না, একটা মানে ফান্ডামেন্টাল রাইটস, সেই অধিকারটা থেকে যারা মানে বিনা কারণে অন্যায় ভাবে যে বঞ্চিত করা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থীকে, সেটা এটা তো আওয়ামী লীগ তো মাদার সংগঠন, অভিভাবক সংগঠন, তাদের তো উচিত সেই আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সে কাজটা কি করেছেন, তা করতে পেরেছেন? আমরা তো এদের কোনো আপডেট দেখিনি। সুতরাং এই কথাটা বলবো যে যারা আসলে এই সময়ে এসে যার যে কাজটা আছে বা এই শিক্ষা উপকমিটির যে 150 থেকে 200 যারা আপনার সদস্য ছিলেন, তারা কি করছেন এটা বা করেছেন? সুতরাং এখানে যদি বলি
ত্রাণ ও দুর্যোগ কমিটি ছিলেন, উপকমিটি। এই ত্রাণ ও দুর্যোগ এখন তো আমাদের সবচেয়ে বড় দুর্যোগ চলছে। এই ত্রাণ ও দুর্যোগ কমিটির উপকমিটির সম্পাদক বা সদস্য যারা আছেন তাদের ভূমিকাটা আসলে এই সময় কি? প্রাসঙ্গিক ভাবে আমার মেসেজটা বুঝতে পারছেন যে যারা যেখানে যে দায়িত্বটা ছিলেন তারা এই দুঃসময়ে তার প্রতি অর্পিত দায়িত্বটা কতটুকু পালন করছেন বা কিভাবে করছেন এইটাকে নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করা এবং মানে এটা নিয়ে এটা টেক কেয়ার করাটা মনে হয় আমার মনে হয় দরকার ভাই। মানে নাহলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। কারণ বিচ্ছিন্ন ভাবে অনেকেই চেষ্টা করছেন, কাজ করছেন। এই যেমন আমি একটা গ্রুপ করেছি, এরকম আরো অনেকেই ৭১ ভূমিপুত্র নামে একটা গ্রুপ অ্যানোনিমাসলি করেছে, তারা হিউজ মানে লেভেলে কাজ করছেন। অনেকেই ব্যক্তিগত ভাবে গোপনে কাজ করছেন, কিন্তু এটা তো ব্যক্তিগত বিচ্ছিন্ন উদ্যোগ। কিন্তু আমাদের দলীয় ভাবে সাংগঠনিক প্রক্রিয়ায় যে একটা কাজ করার যে চেষ্টা, সেটা তো করা উচিত ছিল। তাই আওয়ামী আইনজীবী পরিষদ কোথায় আজকে, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কোথায়, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্য তারা কোথায়, তারা কি করছেন? এই বিষয়গুলো কিন্তু নেতাকর্মীদের মাঝখানে কষ্ট আছে বা হতাশা আছে, উদ্যোগ আছে, এগুলো নিয়ে কথা বলা উচিত, কাজ করা উচিত। তাহলে আমরা খুব আরো বেশি এক্সপেক্টেড সময় আছে, আরো আগে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারবো। প্র্যাকটিক্যালি কিন্তু সবাই আমরা দেখছি সব জায়গায় আন্দোলনের মানুষগুলা, গ্রাসরুটের মানুষগুলা সবগুলা 99% হচ্ছে ছাত্রলীগ, 99% হচ্ছে এরা ছাত্রলীগের লোকজন। না, এটা তো ইতিহাস সাক্ষ্য ফজলু ভাই, এটা ইতিহাসের অংশ। আপনি ৯০-এর গণ আন্দোলন কারা করেছে? ছাত্রলীগ করে। ছাত্রলীগের সঙ্গে আপনার কৃষক লীগ ছিল, আমাদের ছাত্র কৃষক, তার সমন্বয় করেছে। আপনার এর আগে যত আন্দোলন বলেন, লড়াই সংগ্রাম বলেন, হ্যাঁ, এগুলো কারা করেছে? ছাত্রলীগই করেছে। ৭১ মুক্তিযুদ্ধের সময় বলেন, তার আগে ৬৯-এর গণ অভ্যুত্থান বলেন, ৬২ শিক্ষা আন্দোলন বলেন, মানে ৬ দফার আন্দোলনের দোয়ান করা, এই ছাত্রলীগই মুখ্য ভূমিকা পালন করেছে। এই জন্য বঙ্গবন্ধু কিন্তু বলেছে ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, বাঙালির ইতিহাস। আচ্ছা, আপনাদের কাছে কোনো তথ্য আছে বা ছাত্রলীগের কি পরিমাণ নেতাকর্মী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বা এখন জেলে আছে? সুনির্দিষ্ট ভাবে এটা মনে হয় ছাত্রলীগের রানিং প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আরো বেটার তথ্য থাকা উচিত বা অবশ্যই হোপফুলি আছে। তা আমার কাছে যে তথ্য পর্যন্ত পেয়েছি, প্রত্যেক মানে এটা তো আসলে কন্টিনিউয়াসলি হচ্ছে। যেমন আমাদের শুধু আমি কেন্দ্রটা বলি, কেন্দ্রীয় ছাত্রলীগের 30+ এখন জেলে আছে, ৩৫ জনের মতো জেলে আছে। আপনার প্রত্যেকটা মহানগর, উত্তর, দক্ষিণের কমিটির তাদেরও আপনার এরকম ৩০ উপরে, ৩০ ঊর্ধ্ব, উত্তরের এবং 60+ আছে। তো মোটামুটি এর বাইরে জেলা কমিটি, এমন কোন কমিটি বা মানে একদম আসলে এখন তো কমিটি লাগে না, একদম কর্মীকে, সাধারণ সমর্থককে ধরছে। আজকে আপনার এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছিলেন, সে ছাত্রলীগই করে না, একজন সাধারণ সমর্থক, কখনো কোনো পদ কিছু ছিল না। সে শুধু একটা আওয়ামী লীগের পেজের একটা পোস্ট শেয়ার করেছিল যে নো ভোট নো ভোট, এই পোস্টের কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এইভাবে একেবারে প্রান্তিক পর্যায়ে মানে সাধারণ সমর্থক, শুভাকাঙ্ক্ষী, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। সেখানে সুনির্দিষ্টভাবে আসলে ডেটা কালেক্ট করা কঠিন। তারপরেও আমার যে, কারণ সেটা অবশ্যই ৫০,০০০-এর উপরে হবে ইঞ্জিনিয়ার যদি আমি বলি। এখন হয়তো অনেকে জামিন হয়েছে, বেরিয়েছে, অনেকে জামিন হয়ে মানে সেই ডেটা পরিপূর্ণ না থাকলেও 50,000+। আমার কাছে যে ডেটা আছে বা আমি যতক্ষণ জানি। আন্দোলনের দুর্বলতাগুলা আপনি আলাপ করলেন। ইলেকশন যেটা আওয়ামী লীগ ছাড়া ইলেকশন, সেইভাবেই কিন্তু দেশটা অগ্রসর হচ্ছে। ওই সময় কি ভূমিকা হতে পারে? ফজলু ভাই, আমার যারা অপোনেন্ট আছে, আপনাকে বুঝতে হবে যে আমার অপোনেন্ট চাইবেই যে যে কোনো ভাবে বাই হুক বা বাই ক্রুক, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন যে কাজটা ওরা জুলাইতে করেছে, এনি হাও, হ্যাঁ, সেটা বাই এনি মিনস তারা আমাদেরকে ডিফিট করার জন্য। সুতরাং আমার অপোনেন্ট যখন ডেসপারেট, তখন তার চেয়ে বেশি ডেসপারেট আমাকে হতে হবে। বঙ্গবন্ধুর তো কথা এটা যে when you play with bastard, make sure you play like the bigger bastard, otherwise you lose the game. তো আমি মনে করি যে কৌশলে, যে প্রক্রিয়ায় বা যে কৌশলে, আমি এখানে আপনার লাইভে খোলাসা করছি না, বাট আমি এটা আমার সিনিয়রদের সঙ্গে আমি আলাপ করেছি বা বলেছি, যে কৌশলে ওরা সফল হয়েছে, ওদেরকে ডিফিট করতে গেলে
ওই সেম কৌশলে আমাদেরকে আগাইতে হবে, ওর চেয়ে বেটার কৌশলে আমাদেরকে আগাইতে হবে। জসমিন দেশে জদাচার, যারা যে ভাষা বোঝে। সুতরাং এখানে সবার আগে আমি যে প্রয়োজনীয় অনুভব করি যে 14 পর থেকে বা 18 পর থেকে যে সাংগঠনিক একটা অচল অবস্থা বা দুর্বলতা ছিল, যেমন আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন যে আমাদের 64টা যে জেলা ইউনিট আওয়ামী লীগের, তার মধ্যে 43টা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ নেই, নিষ্ক্রিয়। অনেক জায়গায় প্রেসিডেন্ট বা সেক্রেটারি নেই, মারা গেছেন। এই জায়গাগুলো একদম মানে ইউনিট বাই ইউনিট আমি মনে করি যে অন্তত একটা রিভিউ হওয়া খুব জরুরি। আপনি যদি ঢাকার কথা বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের অবস্থা ভালো না, এটা আন্দোলনের সময় ভালো ছিল না, অলমোস্ট নিষ্ক্রিয় টাইপ অবস্থা। দীর্ঘদিন যাবৎ কমিটি হয় না, পূর্ণাঙ্গ হয় না। আপনার আপনার যুবলীগ যদি বলেন 9 বছর ধরে আপনার ওয়ার্ড কমিটি গুলো হচ্ছে না। আপনার সেবক লীগেরও কমিটি গুলা মানে সবগুলো ভাঙা ছিল, এই রিসেন্ট আবার উঠাইছে, কিন্তু ওইভাবে সক্রিয় হচ্ছে না। যাই ছাত্রলীগই আছে, অন্যান্য সংগঠনগুলো একই অবস্থা। আপনার যুব মহিলা লীগ, আওয়ামী লীগ বলেন, কৃষক লীগ বলেন। সো আমার মনে হয় দিস ইজ ভেরি হাই টাইম, যদি আমরা আসলে ওইভাবে কাজ করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই কেন্দ্র থেকে একটা তৃণমূলের একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত, কারণ আমাদের মূল শক্তি কিন্তু সংগঠন, রাজনৈতিক দলের এই সংগঠন কোনটার কি অবস্থায় আছে, এইটার একটা রিভিউ, টোটাল রিভিউ নেওয়া দরকার এবং উচিত। সেটা নেওয়ার জন্য বিভাগ ভিত্তিক, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক কিছু কাউকে দায়িত্ব বলতে কি পদ পদবি না দেন, অ্যাটলিস্ট একটা দায়িত্ব দেওয়া। যেমন আমি যখন 18 ইলেকশন করলাম, দায়িত্ব ছিলাম, আমি ছাত্রলীগের 300 আসনে সমন্বয় কমিটি করেছিলাম, প্রত্যেক আসনে 10 জন 12 জন করে। তারা আমার ওই আসনে কি টোটাল সিনারিওটা কি সেটা দিয়েছিল। হ্যাঁ, তো এই যে একটা কাজ, যেমন ধরেন এখন দেখুন আন্দোলন সংগ্রাম হবে, এই আন্দোলন করতে গেলে একটা এলাকাতে কোন 10 জন মানুষ আছে এই উপজেলায় বা ইউনিয়নে, কোন 2 জন মানুষ আছে যাদেরকে একটা ফোন করলে, তাদের সাথে কথা বললে ওইখান থেকে তার একটা বংশ আছে, তার একটা পরিচয় আছে, তার জনপ্রিয়তা আছে, তার একটা মাধ্যম আছে, ক্যাপাসিটি আছে, যে 500 লোক বের করতে পারে, যার যে চাইলে একটা জায়গা অচল করে দিতে পারে, যে একটা কি ফ্যাক্টর হইতে পারে, ট্রিগার ফ্যাক্টর হইতে পারে। এই ডেটাটা কালেক্ট করা, জানা, তথ্য শক্তি, এটা কিন্তু খুব জরুরি। এটা আপনাকে সাংগঠনিক প্রক্রিয়া করতে, এই জায়গাটা যদি হাত দেওয়া যায়, প্রয়োজনে নেত্রীর জেলা প্রতিনিধি হোক, নেত্রীর বিভাগীয় প্রতিনিধি হোক, যারা অ্যাটলিস্ট কোনো পদ পদবি না হলেও তারা এই ডেটা কালেক্ট করবে, বা অ্যাকচুয়াল সংগঠনগুলো কোনটার কি অবস্থা, কোনটার মেয়াদ কত, কোনটায় কি সক্রিয় আছে, কোনটায় নেই, কোন জায়গাটায় কি লুফোলস আছে, কোথায় কি দুর্বলতা আছে, কোথায় ফ্র্যাকশন আছে, ডিভাইডেশন আছে, এই মানে আমাদের কোন কোন দুর্বলতা গুলা সাংগঠনিক, এই ডেটাটা পরিপূর্ণভাবে প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা উপজেলার, প্রত্যেকটা ইউনিয়নের এবং প্রত্যেকটা ওয়ার্ডের, আমাদের প্রায় 43,000 ওয়ার্ড আছে, অলমোস্ট 5,000 ইউনিয়ন আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে। অর্থাৎ সাংগঠনিক প্রক্রিয়া আমাদের সকল সংগঠনের, 8টা সহযোগী অঙ্গ সংগঠন আছে, সকল সংগঠনের টপ টু বটম একটা রিভিউ যদি আমরা নিতে পারি, এবং আমাদের যে বিশাল কর্মী বাহিনী আছে তাদেরকে কাজে লাগান না, তাদেরকে কাজে লাগিয়ে তো আমরা এটা ইজিলি বিগত ধরেন 7-8 কমিটি ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে, তাদের তালিকা করেন, করে মহানগর, জেলা, উপজেলা এই তালিকা নিয়ে তাদেরকে ভাগ করে দেন, যে তোমরা 3 জন বা 4 জন মিলে এই উপজেলার আমাকে টোটাল সিনারিওটা দাও, কোনটা কি অবস্থায় আছে, এইভাবে ভাগ করে দেন। তাদের কোনো কাজ নাই, তারা কোনো ডিভাইডেশন করবে না, কোনো গ্রুপিং করবে না, কোনো অপরাজনীতি করবে না, ব্যক্তি স্বার্থ সিদ্ধি করবে না, তারা স্রেফ ডেটা কালেক্ট করে সিনারিওটা তুলে ধরবে, যেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কারণ তারা যখন জানতে পারে যে এখানে এই সিনারিওটা আছে, এখানে এই প্রেক্ষাপটে এই লোকটা দাঁড়িয়ে আছে। ধরেন আপনি এক জায়গায় ফোন করছেন একজন লোকের বড় নেতাকে, মানে যারা জাতীয়ভাবে চেনে, সাপোজ, কিন্তু এই 15-16 বছরে ধরেন তার কারণে বা তার কারণে যে 4-5টা মানে পরিবার আছে, বংশ আছে বা গ্রুপ আছে, যারা আওয়ামী লীগের কোর, কিন্তু তারা সুযোগ পায়নি, রাজনীতি করতে পারেনি, সিপাই ছিল, তারা এখন ধরেন তার চেয়ে ভালো আছে, সে ধরেন বাইরে আছে, তাদের কিন্তু কেউ নক দিচ্ছে না, তাদের কেউ ফোন করছে না, খোঁজ খবর নিচ্ছে না। অথচ একটা সেন্ট্রাল থেকে একটা ফোন গেলে, একটা কল গেলে, একটা জাস্ট খোঁজ খবর নিলে কিন্তু তারা উজ্জীবিত হয়ে যাবে, তারা আবার সক্রিয় হয়ে যাবে। একজন সক্রিয় হওয়া মানে তার সঙ্গে 5,000 লোক সক্রিয় হয়ে যাওয়া। এই যে কাজগুলা, সাংগঠনিক কাজগুলা, এটা করাটা আমার দৃষ্টিতে যদি করতে পারি আমরা, তাহলে অর্থাৎ এই শর্ট টাইমের মধ্যেই একটা চ্যালেঞ্জ নিয়ে যদি ইলেকশনের আগে যদি আমরা সাংগঠনিক ভাবে একটা ঝাঁকি দিতে পারি, তাহলে মনে করেন যে প্রক্রিয়া হবে। কারণ এই লকডাউন আমাকে দেখিয়ে দিয়েছে জনগণ সঙ্গে আছে, জনগণের সাপোর্ট আছে। আমরা যদি সাংগঠনিক ভাবে একটু ঘুরে দাঁড়াই, আমরা যা বলবো সেটাই হবে, হইতে হবে।
এটা আমার একটা উপলব্ধি আর কি। ফোন করলে অনেক অনুপ্রেরণা তৈরি করে। ফোনের ব্যাপারটা আমরা শেখ হাসিনা ফোন করেন এই খবরটা আমরা পাই। এবার জি, নেত্রী ফোন, কিন্তু আসলে নেত্রী আসলে কতজনকে ফোন, নেত্রী কতজনকে ফোন করবেন? একজন একজন সাবেক ইউপি চেয়ারম্যান, তাকে তো আর নেত্রী ফোন করতে মানে ফোন করতে পারেন না, ওই যে যান তাকে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেকে আছেন, তারা ফোন করতে পারেন, নানক ভাই ফোন করতে পারেন, নাসিম ভাই ফোন করতে পারেন, হানিফ ভাই ফোন করতে পারেন, সিনিয়র অনেকেই আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি আছেন। তারা মানে আসলে বেসিক্যালি এটা তো আমাদের যে দলীয় স্ট্রাকচার আছে তার মধ্যে থেকেই ভাগ করে দিতে পারে। কেন্দ্রীয় কমিটির আপনার 80 জন মানে নেতৃবৃন্দ আছেন, তার মধ্যে আহ জেলে আছেন হয়তো হাতে গোনা 2-4-5 জন, সবাই তো বাইরেই আছেন। তো তারাই তো নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আপনার এই বিভাগ ওয়াইজ, জেলা ওয়াইজ ভাগ করে নিয়ে ওই জেলার সামারিটা বের করতে পারেন, তারপর খোঁজখবর নিয়ে নিয়ে যে কাকে কোথায় কখন কাজে লাগানো যায়। আমি এমন অনেক কিছু নাম মানে নাম বলা ঠিক হবে না। লকডাউনের সময় আমরা কথা বলেছি, তারা বলছে দেখো আমাদেরকে তো ভাই এখন কেউ বলে নাই, বা আমাদের কিন্তু আমি যে কাজ করব কার প্রেক্ষাপটে কি কাজ করব কিভাবে করব এই ইনস্ট্রাকশন তো আমি এখনো পাচ্ছি না। বা আমি যে নামবো কিভাবে নামবো আমাকে তো বলতে হবে, একটা মিনিমাম একটা রেসপন্স তো আমার লাগবে, যে তার সঙ্গে সমন্বয়টা কার সঙ্গে করবো, আমি নিজে থেকে নামি আসলে কিভাবে, এই যে বিষয়টা। অর্থাৎ সে যে একটা বলবে একজনকে যে হ্যাঁ ভাই এখানে নেমেছি, এখানে আমরা এই কাজটা করছি, আপডেটটা দিবে, আপডেটটা কাকে দিবে, এইটুকু মিনিমাম একটা সাংগঠনিক মানে তৎপরতা প্রয়োজন ভাই। এটা আমি আমি ফিল করেছি, কারণ মাঠে আমি যেটা কাজ করতে গিয়ে দেখেছি। সুতরাং এই কাজটা যদি দ্রুত করা হবে। সোমবার একটা বিশেষ একটা দিন, কি রায় হবে আপনিও জানেন আমিও জানি, কি করবেন সেদিন? আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করা, এবং অলমোস্ট কিন্তু বিশ্ব মিডিয়াতে চলে আসছে এটা, ধরেন এরকম ফরমায়েশি ক্যাঙ্গারু কোর্টের রায়, এটা মনে হয় বিশ্বের ইতিহাসে নতুন মানে নতুন একটা কালো অধ্যায়, বিচার বিভাগের ইতিহাসে, দেশের এবং বিশ্বের ইতিহাসে একটা নতুন একটা কালো অধ্যায় সৃষ্টি হতে যাচ্ছে। কারণ যেখানে আপনার নিয়োগকৃত বিচারপতি বা বিচারক তারাও জামাত মাইন্ডেড। আপনার সেক্ষেত্রে যেদিন 5ই আগস্টের ঠিক পরেই আপনার দুলাল হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি তিনি যখন পোস্ট করে বললেন যে ট্রাইব্যুনাল রেডি আসে খেলা হবে, তখনই তো ক্লিয়ার হয়ে গেছে যে তারা ট্রাইব্যুনাল দিয়ে চাচ্ছে যুদ্ধাপরাধের যে বিচারটা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য, এবং যুদ্ধাপরাধীদের যে আইনজীবী সেই তাজুল ইসলাম তাকেই চিফ প্রসিকিউটর করা হয়েছে, তার যে অন্যান্য প্রসিকিউটর সকালে জামাত মাইন্ডেড, জামাত এর সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবং শেখ হাসিনা যিনি যাকে একজন লয়ার দিয়েছেন, যিনি প্রথম খুব ভালো ভালো কথা বলছিলেন, তিনিও কিন্তু আমি যদি তথ্য পেয়েছি, কারণ ও আসলে জামাতের তো আসলে কমিটিটা প্রকাশ করে না, কিন্তু আমি যে তথ্য পেয়েছি আমি ইন্টারনালি, যে তিনিও জামাতের মানে ঢাকা মহানগর দক্ষিণের একটা দায়িত্বশীল পদে আছেন। অর্থাৎ বাদী আইনজীবী, বিবাদী আইনজীবী, এবং আরো দেখেন মানে ইন্টারেস্টিং বিষয় যে সিনিয়র আইনজীবী জেডিস খান পান্না তিনি একাধিকবার আগ্রহ করে মিডিয়ায় বলেছেন এবং নিজে শাসনে গিয়েছেন, অসুস্থ অবস্থায় গিয়েছেন, গিয়ে ট্রাইব্যুনালে বলেছেন তিনি নেতৃপক্ষ থেকে আইন লড়তে চান। তো এটা তো আত্মপক্ষ সমর্থনের যে অধিকার বা সুযোগ, এটা ছাড়া তো আপনার হয় একপাক্ষিক বা এক্সপার্সে, যেটাকে আমাদের লিগাল ভাষায়, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি যে আমি একজন লয়ার, যে এক্সপার্সে যে বিচারটা হচ্ছে এইটার গ্রহণযোগ্যতা পৃথিবীর কোথাও হয় না, কোনোভাবেই হয় না। এখন লয়ার প্রাইমারি ম্যাক্সিম হচ্ছে হিয়ারিং দ্য বোথ সাইড, বোথ পার্ট, তোমাকে ইউ মাস্ট হেয়ার ফ্রম বোথ সাইড, দুই পক্ষের বক্তব্য লাগবে সব ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রেও লাগবে এবং আপনার রায়ের ক্ষেত্রে বা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে লাগবে। তো সেটা তো অনুসরণ করা হচ্ছে না। সুতরাং এক পক্ষ থেকে নিজেরা বসে ফরমায়েশে কি রায় দিল কি হলো, এটার আসলে লিগাল ফ্রেমওয়ার্কের কোনো ভিত্তি নাই এবং এই রায় কখনোই টিকবে না। এটা সেফ একটা সময় না, রাষ্ট্রের অর্থ খরচ, সময় অপচয়, এটাই হচ্ছে। এবং নেত্রী কিন্তু বারবার বলছেন এই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যদি যায় চ্যালেঞ্জ করে, তো এই রায় যে প্রক্রিয়াটা হলো এটাকে কোনোভাবেই কোনো এক্সকিউজ দিয়ে তারা প্রিভেইল করাতে পারবে না, করানোর কোনো সুযোগ নাই, আইনের কোনো ম্যাক্সিম নেই বা কোনো নীতিতে এটা পড়ে না। কিন্তু আর মন্তব্যের কিছু নাই। গ্রেফতার অবস্থায় আছেন, গভর্নমেন্টের হাতে আছে যাদের, তাদের কাউকে কাউকে ফাঁসি দিয়ে তারা তো প্রতিশোধের নজির করতে পারে, তারা ওরা তো সর্বচেষ্টা করবেই, ওরা করছে। তবে আমি আমার এখন পর্যন্ত যে বিষয় যে এটা ওদের এই 15 মাসের কর্মকাণ্ডে
সরকারের এবং সরকার সংশ্লিষ্ট তাদের যাদের বিভিন্ন কর্মকাণ্ড, তাদের এই বিচারপতি নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে তাদের লিগাল মানে আমাদের আসিফ নজরুল তো মানে স্যার বলছে আমি, কারণ তিনি সরাসরি আমার শিক্ষক, আমার মাস্টার্স ক্লাস নিয়েছেন। তো তার যে কর্মকাণ্ড বা যে বিতর্কিত ভূমিকা, এবং যেখানে আপনার সাধারণভাবে একটা বেল দিতে পারছেন, একটা বেল দিতে গেলে খবরদারি করছে, ফরমাইশ করছে যে বেল কেন দেওয়া হলো, এই ধরনের কাজ হচ্ছে। এবং বিচার বিভাগের সাথে বড় একজন মানে আইরনি গুলো তো আমরা কন্টিনিউ একটার চেয়ে আরেকটা, কোনটা চেয়ে কোনটা বলবো। আপনার এই লাস্ট আমাদের একজন মানে মায়ের বয়সী একজন বোনকে, একজন সিনিয়র সিটিজেনকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাকে যে মানে মিডিয়ার সামনে মারা হলো, বাজেভাবে পাইপ দিয়ে পিটানো হলো, পিটিয়ে সেই আহত মানুষটাকে তাকেই আবার জুলাইয়ের হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে দেওয়া হয়েছে। এই ধরনের মোকারি বা জোকারি বলি, বা এই ধরনের হাস্যকর, যেটাকে আসলে তারা নিজেরাও তো বুঝতে পারছে যেগুলো কি হচ্ছে। এই ধরনের কাজগুলো, একটা বাচ্চা ছেলে সে বঙ্গবন্ধু যেটা বই পেয়েছে বা একটা ইট সংগ্রহ করেছে, তাকে ধরে নিয়ে গেছে, পরে মুসলেকায় ছেড়েছে সমালোচনার মুখে পড়ে, তার বয়স। এই ধরনের কাজ যারা করতে পারে তাদের আন্ডারে কি ধরনের রায় আসবে বা তারা কি করতে, তাদের সেই জনভিত্তিটাও নেই, বা সে আমার বিশ্বাস যে তারা এই দূরভিসন্ধিটা বাস্তবায়ন করতে পারবে না, কূটনৈতিক চাপে হোক, মিডিয়ার চাপে হোক। আপনার এই অলরেডি তো বিচার প্রক্রিয়া নিয়ে আপনার বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো তারাও কথা বলা শুরু করেছে, বলছে সামনে আরো আরো বলবে। সুতরাং এই মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লাগবে। আপনার যখন এই আন্দোলনটা হয়, ওই সময় আন্দোলনের মধ্যেও কিন্তু আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি যে ঘোষণাটা দিলেন যে যাই হয়েছে শেষ পর্যায়ে এসে যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হবে, তাই না? তো মানে অবৈধ ইউনিট সরকার এসে সবার আগে যে কাজটা করলেন ওটা বন্ধ করে দিয়ে বাতিল ঘোষণা করলেন। যদি তারা চাইতেন যে না প্রকৃত অর্থে বিচার হোক, কোনো ঘটনার বিচার হোক, তাহলে তারা বাতিল করতেন না, বড় সদস্য চেঞ্জ করতেন, কিন্তু ওই কমিশনটাকে কন্টিনিউ করতেন। এই ঘটনাটাই প্রমাণ করে। এবং ইন্ডিপেন্ডেন্ট দিয়ে তারা তাদের মেডিকেল ডিজাইনের অংশ হত্যাকারী তাদের কিন্তু সেফগার্ড দেওয়ার চেষ্টা করছে, যেটা আসলে 75 পরে দেওয়া হয়েছিল, কিন্তু এটা টিকে নাই, এটাও টিকবে না। কিন্তু এই কাজগুলো তারা করেছেন। সুতরাং তারা নিজেরা আসলে চায় না যে আসলে বিচার হোক, তাই এটা নিয়ে তাদের স্বার্থ উদ্ধার, তাদের রাজনৈতিক যে হীন অপস্বার্থ সেটা বাস্তবায়ন চেষ্টা করছেন। যাদেরকে ধরা হয়েছেন তাদের কি কি আসলে সুনির্দিষ্ট হবে যে হ্যাঁ অমুক জন অমুক জায়গায় অমুক ঘটনার সঙ্গে সম্পৃক্ত, এই তথ্য প্রমাণ পেয়ে আমি ধরেছি। বিষয়টা এরকম না, গণহারে ধরেছে, যাকে পেয়েছে তাকে ধরেছে, ধরে তারপর তার ধরার পরে মামলা দিয়েছে, আগে পরে মামলা দিয়েছে। আমার নামে আপনার এখন পর্যন্ত রেজিস্টার হচ্ছে 29টা মামলা, যেখানে যেগুলো দিয়েছে সেগুলো তো এমন ওইসব এলাকাতে আমি কোনদিন যাই নাই, এই মামলা দিয়েছে। তো এরকম ভাবে সবার সেম, যার ন্যূনতম কোনো ভিত্তি নাই, কোনো তথ্য নাই, প্রমাণ নাই, উপাত্ত নাই, মানে মামলা বাণিজ্য করার জন্য তাদের একটা নিজেদের প্রতিশোধ পরায়ণতা মেটানোর জন্য প্রতিহিংসা থেকে এই কাজগুলা করছে। সুতরাং এইভাবে তো, এবং এটা দেখেন আপনার প্রথম আলোর রিপোর্টে 52 জন শহীদ ফিরে আসছে, মানে তারা ভুয়া একটা রিপোর্টে। তো অন্যান্য আরো মিডিয়া যদি করতো আরো বের হতো। সুতরাং এখান থেকে এই যে গুদামিল দেওয়া হয়েছে বা আসলে তদন্তই হয়নি কোন মৃত্যুটা কিভাবে হয়েছে, কার গুলিতে হয়েছে, কখন হয়েছে, কয়েকটা ভিডিও ফুটেজ ছাড়া 4 থেকে 5টা ঘটনার কিছু ভিডিও ফুটেজ ছাড়া আপনার ইন জেনারেল তো কারো কাছে কোনো কনক্রিট এভিডেন্স না, তথ্য নাই কিভাবে কোন ঘটনা হয়েছে। তো এগুলোকে আপনি কিভাবে কোন স্ট্যান্ডার্ডে নেত্রী সহ অন্যান্য যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, যারা এখন জেলে আছেন, তাদেরকে আপনি কিভাবে কানেক্ট কিভাবে করবেন? না আমি একজন আইনের ছাত্র হিসেবে আমি তো ঠিক, আমি কোনো এভিডেন্স ল পড়েছি, অন্যান্য যে টর্ট পড়েছি, আপনার সিপিসি সিআরপিসি কোন পেনাল কোড কোন জায়গাতেই এমন কোন প্রভিশন আমার চোখে পড়ে নাই বাংলাদেশের আইনে যেখানে আপনি এই মানুষগুলাকে এই হত্যাযজ্ঞের সঙ্গে বা আপনার এই যে হতাহতের সঙ্গে কানেক্ট করতে পারেন। তাহলে এটা হচ্ছে একটা ফরমায়েশি একটা ইয়া হচ্ছে, আর কিছু না, প্রমোশন হচ্ছে। এটা বাস্তবায়ন করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি লাস্ট একটা লাইন বলে যাই, এটা হচ্ছে যে এই যে আমি বলছি বা বিশ্বাস করছি তারা পারবে না, প্রেক্ষাপটটা কিন্তু আমাদেরই করতে হবে। তো এইখানে বারংবার আমি যে সাংগঠনিক সক্রিয়তার কথা বলি বা সংগঠনগুলো ঠিক করা,
এটা বলি এই কারণে যে আমরা যখন সুসংগঠিত হয়ে সবাইকে কানেক্ট করতে পারবো, তাহলেই কিন্তু আপনার এটা ওরা বাস্তবায়ন করতে পারবে না। আমাদের এখন 30 জন প্রথমে মিছিল করতো, সাপোজ এখন 300 জন মিছিল করছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে জনগণ সাইকোলজি ভাই, সেখানে 30 জনকে 300 করতে বা 300 জনকে 3000 করতে কিন্তু জনগণ সরাসরি ঝাঁপায় পড়বে না প্রাইমারি স্টেজে। কিন্তু যদি আমাদের মিছিলটা 3000 হয় বা 30,000 হয়, ওই 3000কে 30,000 করতে বা 30,000কে 3 লাখ করতে বা 3 লাখকে 30 লাখ করতে তখন জনগণ হেল্প করবে, সাপোর্ট দিবে। তো আমাদের সাংগঠনিক সক্রিয়তার মাধ্যমে 3000 30,000 করার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে, 3 লাখ করার আমাদের নিতে হবে। এই কাজটা মানে যত আগে করতে পারবো তত তাড়াতাড়ি আমরা জনগণ সম্পৃক্ত করে আমরা ওদের এই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিতে পারবো। জি ভাই বলুন। আন্দোলনের দুর্বলতাগুলো আপনি যেভাবে তুলে ধরলেন, এগুলো আসলে একেবারেই আলোচনা হচ্ছে না, অনেকে বলেনও না। আচ্ছা রাব্বানী, আমি শেষের দিকে হাসনাত সার্জিস এই যে কর্মী ছিল আপনাদের, তারা সারাদিন আপনাকে ভয় দেখায়, না ভয় লাগে? প্রথম কথা হচ্ছে না, এটা একটা ভুল কথা। যদি মানে আপনি যদি কর্মী সেন্সে বলেন, আমি প্রথমত কর্মী না, তারপর আমি বলছি কর্মী সেন্সে বলেন, তাহলে শুধু কর্মী বললে হবে না, কর্মীর 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 কর্মী 4 ধাপ পরে গিয়ে আমি একটু আপনাকে একটা নিজে বুঝিয়ে দিই। ধরেন যে আমার কমিটিতে ইমরান ছিল, আমার আমার কেন্দ্রীয় নেতা ইমরান জমাদ্দার, বরগুনা বাড়ি। তা ওর হাত ধরে নূর হলে হলে উঠছে, মহসিন হলে উঠছে ওর কর্মী হিসেবে। তো সেই নূরের কর্মী বা জুনিয়র বা তার ছোট ভাই তার সংগঠনের, সেটা হচ্ছে আক্তার। সেই আক্তারের ছোট ভাই বা আক্তারের জুনিয়র যদি বলি, সেটা হচ্ছে আপনার এই আসিফ বা নাহিদ, তাদের জুনিয়র। এই আসিফ বা নাহিদ তাদের জুনিয়র হচ্ছে হাসনাত সার্জিস। তাহলে হচ্ছে আপনার ওই ধারাতে কিন্তু আমাদের কর্মীর 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 কর্মী হয়। তো ওইটার আবার ভিন্ন প্রসঙ্গ, ওটাই বলবো না। যেটা হচ্ছে যে হাসনাতের কথা বলছি, হাসনাত আসলে ওইভাবে ছাত্রলীগ করে নাই, আমি দেখিনি, আমার এতে করে নাই। সার্জিস ছাত্রলীগ করতো। তার সার্জিসের বাবা 4টা পদে ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের। হ্যাঁ, রানিং 3টা পদে কিন্তু আছেন, ওয়ার্ড সভাপতি, উপজেলার সম্পাদক এবং উপজেলা ভাইস প্রেসিডেন্ট, ওয়ার্ডের সম্পাদক। তো আলটিমেটলি এখন একটা আওয়ামী পরিবার ছেলে হিসেবে বাড়ি পঞ্চগড়, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জেলা। তো সেই হিসেবে তাকে হল সংসদে মানে ডাকসুতে হল সংসদে একটা সদস্য পদ দেওয়া হয়েছিল, এবং সে যেভাবে অনর্গল বক্তৃতা করতো বঙ্গবন্ধুকে নিয়ে। তো সেখানে তাকে, এবং আওয়ামী পরিবার ছেলে হিসেবে তাকে একটা মনোনয়ন দেওয়াটা তো আসলে এটা মোটেও অত্যুক্তি না বা এটা ভুলও না। কারণ শুরুতেই বলেছি, সে বেইমানি করলে বা সেই পরিমাণ, সেটা তো দায়ভার তো শুরু থেকে কেউ তো অন্তর্জামী না, এই বিষয়টা আসছে। আর হাসনাতের কোনো ছাত্রলীগের কোনো পদ থাকা বা ওকে কোনো রাজনীতিতে আমার নলেজ সেটা নাই, এটা মাঠে বলা হচ্ছে। বাস্তবতা আমি আপনাকে যেটা যেটা ট্রু সেটা বলছি। তো ওরা, হ্যাঁ, আলটিমেটলি যারা হলে ছিল বা যারা মানে কানেক্ট ছিল, হাসনাত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা লিখেছে, বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করেছে একাধিকবার, এবং ওরা এই ইমপ্রেশনটা ক্রিয়েট সবাই কম বেশি করেছে। এবং আন্দোলনের সময় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হ্যাঁ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের বাংলায়, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ঢাল হিসেবে ইউজ করার এই প্রক্রিয়াটা ওরা এই আন্দোলনের সময় করেছে, এর আগেও বহুবার করেছে। এটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি। তো আলটিমেটলি ওরা এখন বেসিক্যালি নিজেদের এই যে এই প্রেক্ষাপটে ওদের দুর্বলতা, সেটাকে বোঝানোর জন্য, না আমরা দেখো কতটা এনটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের এগেইনস্ট, এটা বোঝানোর জন্য, ওদের এটা প্রমাণ করার জন্য ওরা আছে বেশি বেশি আওয়াজ দেয়, বেশি বেশি বক্তব্য দেয় বা হম্বিতম্বি করে। এইসব হম্বিতম্বি এগুলা কখনো, এগুলো আসলে একটা আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের কর্মীর কাছে টিকবে না। হ্যাঁ, ওই যে হাতি গর্তে পড়লে তো চাষিকাও আপনার লাথি মারার চেষ্টা করে, এটা তো বাস্তবতা। কিন্তু এটা বেসিক্যালি ওই লেভেল যদি চিন্তা করেন, একটা আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের একজন কর্মীর সমান বলতে পারে সাইজ। আমরা শেষ করব এই যে গতকালকে যে আমরা পরশুদিন যে ছেলেটাকে আমরা পেয়েছি, নিজন আমিন খান, তা তার গল্পটা একেবারেই মানে সে তৈরি হয়েছে সে নিজে নিজে বই পড়ে, বঙ্গবন্ধুর বই পড়ে,
অর্গানাইজ কোনো ইয়েতে না, কিন্তু তার ভালোবাসা, তার সবকিছু তৈরি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এরকম তৈরি করার কোনো কার্যক্রম মনে পড়ে না। সেটা নিজনকে এই ব্যর্থতাটা, এই হ্যাঁ আমি এই কথাটাই বলছি যে এরকম নিজেদেরকে তৈরি করার দায়িত্বটা, দায়বদ্ধতা আমাদের ছিল, আমারও ছিল। ক্ষুদ্র পর্যায়ে যেমন আমি যখন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলাম, তখন বেশ কিছু কার্যক্রম আমি নিয়েছিলাম। ইভেন আমি যখন দায়িত্ব ছিলাম ওই সময়ও আপনি মাদ্রাসা ভিত্তিক, ইনফ্যাক্ট স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসা ভিত্তিকও কিছু কার্যক্রম আমি গ্রহণ করেছিলাম। কিন্তু এটাকে জাতীয় পর্যায়ে ম্যাসিভ আকারে যে কার্যক্রম দেখা গেল কোনো একটা প্রেক্ষাপট বা কোনো একটা বিশেষ উপলক্ষে আমরা এটা করেছি, হ্যাঁ, বা শেখ রাসেলের জন্মদিনে, কামাল ভাইয়ের জন্মদিনে, বা যে কোনো একটা নির্দিষ্ট বঙ্গবন্ধুর জন্মদিনে, বিভিন্ন প্রেক্ষাপটে মানে ওই সুনির্দিষ্ট দিনকে কেন্দ্র করে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। কিন্তু ইন জেনারেল একটা প্র্যাকটিসের মধ্যে যখন আপনার সোহাগ নাজমুল ভাইয়ের কমিটিতে আমাদের সভাপতি মানে বদিউজ্জামান সোহাগ ভাই, উনি কিন্তু একাধিকবার, ওই সময় আমি আন্তর্জাতিক উপসংবাদক ছিলাম কেন্দ্রের, ওই সময় আমি দেখেছি বেশ কয়েকটা উদ্যোগ এভাবে নিয়েছিলেন। পরে এসে আবার পরের কমিটিতে আমি ওভাবে অতটা দেখিনি। তো আসলে এটা হয়তো আমার ইচ্ছা ছিল, হয়তো আর মানে যদি সময়টা পেতাম হয়তো কিছু বেশ কিছু উদ্যোগ পাইপলাইনে ছিল, এটা এখন বলে আর আফসোস করতে চাই না। তবে এটুকু বলবো যে এই উদ্যোগগুলো আমাদের দায়বদ্ধতা, এটা করা উচিত ছিল। এটা না করতে পারা বা এই জায়গাটা ফোকাস না দেয়া, আমাদের আদর্শিক ভিত্তিটা তৈরি করে একটা শিবির করা একটা ছেলেকে ধরেন টার্গেট করে ক্লাস 7 থেকে 8 থেকে 9 থেকে যেভাবে কিশোর কণ্ঠ বা ওদের বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকা, বিভিন্ন বই পুস্তক ওদেরকে দেয়া হয়, ওদের মগজ ধোলাইয়ের যে কার্যক্রমটা করা হয়, তো সেই ভাইস ভার্সা যখন আমরা ওদেরকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছি, মাঠে অপোনেন্ট হিসেবে পাচ্ছি, তো ওরা যখন একটা ওদের আইডিওলজিতে ওয়েল অ্যান্ড প্রিপেয়ার্ড হয়ে আসে এজ এ রিডার হিসেবে, সেই জায়গা থেকে আমরা এখনো আমাদের কর্মীদের কাছে একটা বই, আমি যখন দায়িত্বে আসার আগে ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন নামে একটা আমি কম্পাইল করেছিলাম আমি নিজে। ওইটাই আপনার আমার একেবারে জন্মলগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত ছাত্রলীগের মোটা দাগের যেসব কর্মকাণ্ড বা যে আন্দোলন সংগ্রাম বা যে কার্যক্রমগুলো আমি তুলে ধরেছিলাম জিস্ট একটা, এবং এই বইটা আমি 20,000 কপি করেছিলাম। 20,000 কপি আমি বিনামূল্যে বিতরণ করেছিলাম। এটা এখন আমার ফেসবুকে ওপেনলি আছে, অনেকে জানেন। প্রত্যেকটা হলে হলে দিয়েছিলাম, বিভিন্ন পর্যায়ে যারা আছেন সারা দেশের উপজেলা জেলায় আমি পাঠিয়েছিলাম ফ্রি গিফট হিসেবে। উদ্যোগ ছিল, যেমন সেটা মনে মনে হয়েছে ছাত্রলীগের এই ইতিহাসটা একটা সুন্দর চমৎকার একটা মরার বইয়ে করে পাঠাই। তো এই উদ্যোগগুলো আরো বৃহৎ পরিসরে দলীয় ভাবে যদি করা হতো, তাহলে এরকম নির্জন আরো তৈরি হতো, আরো প্রস্তুত হতো। তো এই জায়গা থেকে এই লুপোসটা আমরা ফিল করি, এই সেলফ মেড নির্জনদের দেখে আমরা ফিল করি। তো এই জায়গা থেকে আমার উপলব্ধি হচ্ছে এরকম যেন আমাদেরকে তৈরি করতে হবে। জেনারেশন জেনজির জায়গা থেকে আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, জেনারেশন আলফাকে আমাদের তৈরি করতে হবে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা জেলায় উপজেলায়, সকল জায়গাতে আমাদেরকে নিজনদেরকে, তাদেরকে বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগের লড়াই সংগ্রামের ইতিহাস আমাদেরকে তাদের অন্তরে অন্তঃস্থলে মগজ মননে গ্রথিত করার জন্য জিস্ট সামারি করে তাদের বোধগম্য হয় এমন ভাবে করে তাদেরকে প্রস্তুত করে দিতে হবে। এইটা আমাদের দায়বদ্ধতা, নৈতিক দায়বদ্ধতা, রাজনৈতিক দায়বদ্ধতা। এইটা এই জায়গাটা কাজ ইনশাল্লাহ আমরা করবো। আমরা যদি আমারও যদি সুযোগ হয় এই প্রক্রিয়ায়, আই উড লাভ টু ডু দ্যাট। আরো যারা আছেন আমার চেয়ে আরো অনেক জ্ঞানী গুণী বিদ্যান, অনেক ভালো আওয়ামী লীগে আছেন, তারা যদি এটা নিয়ে একটা উদ্যোগ নেন, আমি মনে করি যে এইটাই সময়। তখন আসলে ক্ষমতা রাজনীতি যেটা হয়, সবাই যার যার পার্সোনাল এজেন্ডা নিয়ে ব্যস্ত থাকে, এই সময়টাই ফোকাসটাই কেউ দেয় নাই। এই জীবনে এই ফোকাসটা দেওয়ার মানে এখন আমরা দিই আমরা, কারণ শুরুতেই বললাম যে ঠেকছি যেথায় শিখছি সেথায়। মানুষ ঠকে শেখে ও ঠেকে শেখে, আমরা এই জুলাই আন্দোলনে ঠকছি এবং ঠেকছি। সুতরাং এই ঠকে এবং ঠেকে উভয় জায়গা থেকে এই শিক্ষাটা আমাদের নিতে হবে যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের প্রস্তুত করে দিতে হবে। অত কখন কিছু হয় না, এমনি এমনি কিছু হয়ে যায় না, হওয়াইতে হয়। সুতরাং আমাদের হওয়াইতে হবে। আর নিজে যেটা করেছে এটা তো বলবো যে আই মাস্ট স্যালুট দ্যাট বয়, দ্যাট গাই, যে ও যে ভ্যালিয়েন্ট বঙ্গবন্ধু সোলজার। আমি একটা পোস্ট সকালেই করেছিলাম, আপনার যে ফাইয়াজের কথা বলেছিলাম, যে যার বয়স 17 বছর ছিল, যাকে নিয়ে আবার যে পুলিশকে হামলা করার একজন সুনির্দিষ্ট তথ্যে তাকে আটক করা হলো। সারা বাংলাদেশে যেভাবে হ্যাঁ একজন
অপ্রাপ্ত অ্যাটাক করা অ্যারেস্ট করা হয়েছে, অথচ সে কিন্তু শিবিরের সাথে ছিল। তার পুরো পরিবার জামাত, তার আপন ভাই মাজহারুল এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুতে শিবির প্যানেল থেকে জিএস হয়েছে। তো সেই ছেলে তখন বললো যে আমাকে নামাজ পড়ি বলে, মানে ভিকটিম ধর্মীয় যে কার্ড প্লে করলো, বললো যে আমাকে জামাত করি বলে, মানে সরি, আমি নামাজ পড়ি বলে আমাকে তারা শিবির ত্যাগ দিচ্ছে, মানে ত্যাগ দিচ্ছে মানে এটা শিবির না, এটা সে বললো। কিন্তু কদিন পরে কিন্তু তার জামাতের মাসুদ সাহেব তাকে পরিচয় করে দিলেন আমাদের শিবিরের বীর যোদ্ধা, শিবিরের সাথী। সে ওই সময় এসে এখন পর্যন্ত আপনার তার স্বীকার করে নিতে পারে না, অথচ নিজন কিভাবে যে তীর্থ উচ্চারণ করলো, নিঃসংকোচে অকুত ভয়ে উচ্চারণ করলো যে না, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ধারণ করি, তাকে নিয়ে লেখাপড়া করি, তার সম্পর্কে আমি জানি। তিনি কিন্তু একটা কথা বলেছে, আমি তার সম্পর্কে জানি। সুতরাং যে বঙ্গবন্ধু সম্পর্কে জানে তাকে বিভ্রান্ত করা সম্ভব না, তাকে ভূগোল বোঝানো সম্ভব না, তাকে গোজামিল ইতিহাস এবং হাজারটা ব্যারিস্টার ফুয়াদ এসে সারাদিন বক বক করলো, তার মাথায় কিন্তু এগুলা কোনো ধরনের এফেক্ট করবে না, বিকজ সে জানে। এই জানানোর কাজটা আমরা ওই যে আপনার বঙ্গবন্ধু কর্নার বানিয়ে বানিয়ে রেখে দেওয়া হয়েছে, প্রত্যেকটা যেখানে প্রয়োজন নাই, যেখানে কেউ অনেক কারো ঢুকবে না, একজন সচিবের রুমে, একজন আমলার রুমে, তার রুমে বঙ্গবন্ধু কর্নার, একজন সচিবের রুমে কজন লোক ঢুকতে পারে, সেখানে ঢুকে কে পড়বে, মানে এমন এমন প্রতিষ্ঠানে এগুলো করা হয়েছে জাস্ট মানে নেত্রীকে খুশি করার জন্য, একটা ফান্ড নেওয়ার জন্য, মানে গচ্ছা গিয়েছে, অর্থগুলো গচ্ছা গিয়েছে। এই অর্থগুলো দিয়ে এইসব বঙ্গবন্ধু কর্নার না করে এটা যদি গ্রামে গ্রামে লাইব্রেরি করে দেওয়া হতো, উন্মুক্ত লাইব্রেরি, যেখানে এই বাচ্চাগুলো পড়তে পারতো, জানতে পারতো, ফ্রি বই দেওয়া হতো, সেটা কাজে লাগতো। এই ভুলগুলো আমরা করি, তখন আসলে এই বুদ্ধিগুলো তো দেয়নি, যার যার ব্যক্তিগত স্বার্থে এটা করা হয়েছে যেন ফরমাইশে কিছু বই টই লিখে তারা বিক্রি করতে পারে। অনেক অনেক ঘটনা আছে এবং কাহিনী ঘটেছে ভাই, সেটা বাস্তবতা, সেটা বলতে হবে। সুতরাং ওইটা আসলে সেলফে সাজিয়ে রাখা হয়েছে হাজারে হাজারে বই, কিন্তু যে সাজিয়ে সেও পড়ে নাই, সেও দেখেন 10% বই হাত দিয়ে ছুঁয়ে নাই, ভলিউম রেখে দিয়েছে ব্যাকগ্রাউন্ডে শোভাবর্ধন করার জন্য। আলটিমেটলি এই জায়গা থেকে কিন্তু আমার শিক্ষা নিতে হবে। এখন আগামী প্রজন্মকে যদি তৈরি করতে পারি আমরা এই ভৌতিক শিক্ষা নিয়ে, আমরা সত্যিকে যে জানাতে পারি, তাহলে আর এরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এই জেনারেশন আলফাই আবার আওয়ামী লীগের বঙ্গবন্ধুর কথা বলবে বা আওয়ামী লীগের কথা বলবে, জয় বাংলার দীপ্ত উচ্চারণে তারা আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, খাদের কিনারে থেকে তুলে আবার সঠিক পথে পরিচালিত করবে। অনেক ধন্যবাদ রাব্বানী, আমাদের সময় লম্বা সময় নিলাম আমরা। আপনাকে ধন্যবাদ, ভালো লাগলো, অনেকদিন প্রথম আসলাম, অনেক কথা হলো, আমারও ভালো লেগেছে, ধন্যবাদ। আর আপনি আপনার কাজগুলো করছেন সেগুলো কন্টিনিউ করেন, আপনার জন্য শুভকামনা অন্তরের অন্তঃস্থল থেকে। তবে আমার একটা, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট এবং আমি আদর্শের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার প্রতি আমার একটা আবেদন আছে, কারণ আপনার সঙ্গে আমাদের সিনিয়র অলমোস্ট সকল নেতৃবৃন্দের যোগাযোগ আছে, কথা হয়। তো আমি আজকে যে বিষয়গুলো বলেছি, যে আমার অনেক বিষয় আমার ভাবনা থেকে, আমার মাঠের একেবারে সরাসরি আমি মাঠে যেগুলো পেয়েছি, যে দুর্বলতা গুলা, যে সমস্যাগুলা বা যে বিষয়গুলা সরাসরি উপলব্ধি করে সেগুলো বলেছি। এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে সাংগঠনিক বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু ব্যাকএন্ডে কাজ করবেন এবং এটাকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা নিয়ে ভাই আপনার প্রত্যাশা করি ছোট ভাই হিসেবে। অনেক ধন্যবাদ। দলকে তো উঠাতে হবে, বাড়াতে হবে। আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে কৃতজ্ঞতা, ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশ।